আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ, আপনি সময় করে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আরও রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনিও আপনার ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ জানাবেন। আমরা জানি যে এনসিপির নেতৃবৃন্দ উত্তরবঙ্গ সফর রয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে পঞ্চগড়ে রয়েছেন। পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের কাছে একটু যেতে চাই। রুহুল কুদ্দুস কাজল, আপনার এখনকার পরিচয়, আপনি একজন সিনিয়র অ্যাডভোকেট। আপনার এখনকার পরিচয়ের মধ্যে একটি বড় পরিচয়, আপনি আইনজীবীদের নেতা, কয়েকবারের নির্বাচিত সম্পাদক, যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, এবং জাতীয়তাবাদী আইনজীবীদের মধ্যে, মানে বিএনপির আইনজীবীদের মধ্যে আপনি নেতৃত্ব স্থানে রয়েছেন। যদিও আপনার এই মুহূর্তে বিএনপির কোনো পদবি আপনি ধারণ করছেন না, কিন্তু ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি বিএনপির রাজনীতিকেই আসলে অনুসরণ করেন, ধারণ করেন এবং সমর্থনও করেন। তো সিনিয়র অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল এবং বিএনপির একজন, আমি যদি ধরে নিতে পারি যে সমর্থক বা কর্মী বা নেতা, আমি যেভাবে বলি না কেন, যদি বলি, আমার প্রশ্ন, বিএনপিকে মানুষ আসলে কেন ভোট দিবে? বিএনপি কি করেছে এমন যে বিএনপিকে মানুষের ভোট দিতে হবে? আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন, আমি যদি পাল্টা প্রশ্ন করি, বিএনপিকে কেন ভোট দিবে না, আপনি তাহলে কি বলবেন? আমাকে উত্তর যদি দিতে আপনার কাছে বলছেন? তেমন আমার উত্তর দিতে না বলে না আমি উত্তর দিতে পারি। আমি 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 আপনাকে উত্তর দিতে বলি এই কারণে, আচ্ছা। বিএনপিকে ভোট দিবে এই কারণে যে বিগত 16 বছর 17 বছরের দীর্ঘ সংগ্রাম, অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে বাংলাদেশের মানুষ যখন গণতন্ত্রের পথে উত্তরণের জন্য রয়েছে এবং তারা মুখিয়ে রয়েছে, তেমন একটি সময় বাংলাদেশে এমন একটি সরকার ব্যবস্থা চাই, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই, এবং যারা সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবেন তারা জনগণের সরকার হবেন। এবং জনগণের সরকার হওয়ার জন্য আমাদের খুব বোদ্ধা হওয়ার দরকার নেই, তেমন রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার দরকার নেই। জনগণের সরকার পরিচালনা করার জন্য এমন একটি সরকার ব্যবস্থা হওয়া দরকার যেটি বিগত ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা সরকার করেছিল তার কোনোটি তারা করবে না। মুরাদ আগে আপনি যদি কোনো কারণে বিগত 15 বছরের শাসন আমল কিংবা দুঃশাসনের আমল থেকে যদি আপনি উত্তরণ ঘটিয়ে আপনি যদি এই কথাটুকু শুধুমাত্র পরবর্তী সরকার মনে করে যে আমরা এই কাজগুলো তারা যা করেছে সেগুলো করব না, আমরা ঘুষ খাবো না, আমরা দুর্নীতি করব না, আমরা দুঃশাসন চালাবো না, আমরা গুম করব না, আমরা খুন করব না, আমরা কোনো মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করব না, আমাদের নারী অধিকার সমুন্নত রাখবো, আমাদের শিক্ষাকে প্রাধিকার দেব, আমরা এই সমস্ত যে সমস্ত বিষয়গুলো মানুষের প্রত্যাশিত, এই বিষয়গুলো যারা করবে তাদেরকে মানুষ গ্রহণ করবে। এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন কেন বিএনপি কে মানুষ ভোট দিবে। এই ভোট দিবে এই কারণে যে 5ই আগস্ট 2024 পরবর্তী বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশে যে এখনকার সময় নাগরিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে বিগত সময়ে তথাকথিত দুর্নীতির অভিযোগে কারাবরণ করতে হয়েছে, তারপর নির্যাতন করা হয়েছে, বাংলাদেশের মানুষ এও মনে করে যে এত বড় একটা রাজনৈতিক দল বিগত সরকারের সময় নিপীড়ন নিষ্পেষণের মাঝেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দলটি সংঘবদ্ধ রয়েছে। আরেকটি মানুষ মনে করে যে জনাব তারেক রহমান তার সাম্প্রতিক যে বক্তব্য, আমি আগেও বলে রাখছি যে তারেক রহমান সাহেবের দীর্ঘদিন পর্যন্ত আদালতের নির্দেশে এবং বিগত সরকারের সময় তার বক্তব্য কিন্তু সম্প্রচারে জাতীয় গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা ছিল। সুতরাং তিনি বিভিন্ন সময় যে সমস্ত কথাবার্তা বলেছেন সে সমস্ত কথাবার্তা কিন্তু গণমাধ্যমে আসেনি। 5ই আগস্টের পরে তাও তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে কিন্তু প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল আদালতের যে মামলা ছিল, যে মামলা নির্দেশের কারণে তার কথা সম্প্রচার করা সম্ভব হতো না, সেই মামলাটি নিষ্পত্তি হওয়ার পরে এখন সমস্ত মিডিয়া জনাব তারেক রহমানের বক্তব্য, স্পষ্ট বক্তব্য শুনতে পাচ্ছেন, এবং তিনি কি বলতে চাচ্ছেন তার প্রত্যেকটি কথা মানুষ অনুধাবন করছেন, এবং তারা মনে করছেন যে বিগত দিনে বিএনপি ঘোষিত, অর্থাৎ বিগত শেখ হাসিনার আমলে বিএনপি ঘোষিত 31 দফা যেটা দিয়েছিল এবং যার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের সংস্কার, আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা, শিক্ষা, সংস্কৃতি, আমাদের জীবনমান সমস্ত কিছু তার একটা সনদ বলে বিএনপি মনে করে, সেরকম একটি জিনিসের প্রতি মানুষের আস্থা এসেছে। আরেকটি আপনি খেয়াল করে দেখবেন, সেটি হচ্ছে যে এই যে 31 দফা এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনে বিএনপির যে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন ক্ষেত্রে বিএনপির যে পার্টিসিপেশন, তার এনগেজমেন্ট সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ নাগরিকদের সঙ্গে, সবকিছুর মধ্যে আমি মনে করি মানুষের মধ্যে আস্থা জন্মাচ্ছে যে আগামী দিনে তারা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চায় সেই বাংলাদেশটি উপহার দেওয়ার জন্য বিএনপি নিজেদেরকে গড়ে তুলেছে কিংবা তুলছে। এখন সেটি বিএনপি কতটুকু সেটি গড়ে তুলেছে কিংবা তার কতটুকু সার্থকতা এসেছে সেটা তো আপনার বিরোধী দলের থেকে ক্ষমতার বাইরে থাকতে তো সম্ভব না। জনগণের ম্যান্ডেট দিয়ে যদি বিএনপিকে পরীক্ষা করা হয় এবং বিএনপি যদি যে সমস্ত আশা
মানুষের মধ্যে জাগিয়েছে এবং সেই আশার যদি প্রতিফলন ঘটাতে না পারে, তাহলে মানুষ স্বাভাবিকভাবে মুখ ফিরে নিবে। সুতরাং এখন যেটা প্রয়োজন, আগামী দিনের মধ্যে দ্রুত সম্ভব, যেটি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে আগামী ফেব্রুয়ারি 2026-এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। আমরা প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুত এই সময়কালের মধ্যে একটি গণতান্ত্রিক, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, এবং সেই সরকারের ম্যান্ডেট যদি বিএনপির পক্ষে যায়, তাহলে বিএনপি যেটি করবে, যে মানুষের মধ্যে যে আশা এবং স্বপ্ন জাগিয়েছে, কিংবা অতীতে বিএনপির করা বিভিন্ন সময়কে যে ভুল রাষ্ট্র পরিচালনা, রাজনীতি করার ক্ষেত্রে সে সমস্ত ভুল সংশোধন করার জন্য যে প্রত্যয় তারা জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতি আকারে ব্যক্ত করেছেন, সেটি মানুষ দেখতে পাবে। যদি কোনো কারণে মানুষ এর উন্নতি দেখে, তাহলে বিএনপিকেও মানুষ একইভাবে পরবর্তী নির্বাচনের মাধ্যমে বিএনপির দিকে মানুষ মুখ ফিরিয়ে নিবে। এটা পলিটিক্যাল সায়েন্সের খুব স্বাভাবিক একটা বিষয়। এখনকার ক্ষেত্রে আমি যেটা মনে করি, যে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে বিএনপি তার যে আগামী দিনের কর্মসূচি, এবং সেই কর্মসূচি কতগুলো জিনিস কিন্তু অত্যন্ত সুলিখিত, অত্যন্ত জাতির কাছে কমিটেড। যেমন আপনি খেয়াল করে দেখুন যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ঐকমত্য কমিশনে সংবিধান, আমাদের আইন, আমাদের দুদক, আমাদের নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে বিএনপি তার যে ভাবনা এবং তার চিন্তা যে শেয়ার করেছেন, অনেকখানি বিএনপি একমত হয়েছে এবং মানুষ এগুলোকে সাধুবাদ জানিয়েছে। ওকে, সুতরাং পার্লামেন্টারি রিফর্মস, আপনি বলেন জুডিশিয়ারি রিফর্মস, আপনি আমাদের পার্লামেন্টকে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে আপার হাউস করা এবং নারীদের নেতৃত্ব, নারীদেরকে, সেটি তো আমি আসছি। আমি যে প্রশ্নটি করেছিলাম যে বিএনপিকে কেন ভোট দিবে, আপনি আমাকে উল্টে প্রশ্ন করেছিলেন যে বিএনপি কেন ভোট দিবে না। আমি আসলে একটু লিবার্টি নিতে চাই কাজল ভাই আপনার কাছ থেকে, যে আমি একটু বলতে চাই যে বিএনপিকে আসলে কেন ভোট দেওয়া উচিত হবে না। আমরা বিএনপির শাসনামল 2001 থেকে 2006 সাল যেটি দেখেছি, সেটি দেখেছি ঘুষ, দুর্নীতি, দুঃশাসন, অপশাসনের একটি মহোৎসব। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপিকে। 10টা কষ্টের প্রবেশ দেখেছি, বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান রাখার জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি। 10 বছর, আমি যদি এর পরে আসি, এই 15 বছরের ফেসিবাদী ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল, জনগণকে কনফিউজ করেছে। আমি 2018 সালের ইলেকশনটাই সময় নাই, শুধু চট করে একটু বলি, 2018 সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন করা হয়ই নাই। সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ সদস্য 6 জন বা 5 জনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে। তারেক সাহেবের কথা যদি বলি, আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন, সে কথা সত্য, কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না, সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না। সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস, থানাঘেরাও, এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না। এই হচ্ছে আমার মানে 1 মিনিটে ঊর্ধ্বশ্বাসে আমি যতটুকু বলতে পারলাম বললাম। আমি যদি কোনো কারণে আপনার প্রত্যেকটা কথা জবাব দিতে চাই, প্রথম কথা হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলা, 10টা অস্ত্রের মামলা, সেগুলো নিষ্পত্তিকৃত বিষয়। ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত সেই মামলায় অভিযোগ থেকে আসামিদেরকে খালাস প্রদান করেছেন। আসামির কথা বলতে চাই না, সরকারের ব্যর্থতা, আমি আসামির কথা বলতে আমি এটাকে আপনি জুডিশিয়ারি সেটেলড একটা ম্যাটার আমি মনে করি না, সেটার আপনি অভিযোগ আকারে সেটা বলতে পারবেন। আমি সে কারণেই বলেছিলাম যে বিএনপির সময়কে, অতীতের বিএনপির দুর্নীতির যে বিষয়, সেটা আমি বলেছিলাম যে অতীতে বিএনপির যদি ভুল থেকে থাকে, সেই ভুল থেকে সংশোধন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট, বিশ্ববাসীর পাশে যে কমিটমেন্ট, আপনি যে সমস্ত বিষয়গুলো বলবেন সেগুলো অতীতের বিষয়। তো সেই কমিটমেন্টের পরে মানুষ কতটুকু আস্থা রাখছে আপনি একটু খেয়াল করে দেখুন। 2018 সালের নির্বাচনের গঠিত সরকার সংসদে যাওয়ার ক্ষেত্রে, বিএনপি যাওয়ার ক্ষেত্রে হয়তো এই দুই রকম ব্যাখ্যা থাকতে পারে। রাজনৈতিক দল হিসেবে এমন হতে পারে যে তাদেরকে এই সরকারের একচেটিয়া ভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য জাতীয় সংসদ ছাড়া, যেহেতু বিএনপি তখন জাতীয় এবং মিডিয়াতে কোনো বক্তব্য সম্প্রচার করা সম্ভব ছিল না, হয়তো মনে করেছিল সরকারের প্রোপাগান্ডা মেশিন হিসেবে জাতীয় সংসদকে যেভাবে ব্যবহার করবে, সেক্ষেত্রে অন্তত বিএনপি এবং সরকার বিরোধী এবং বাংলাদেশের মানুষের যে অবস্থান, তার কিছুটা হয়তো তুলে ধরা সম্ভব হবে। এরকম একটি স্ট্র্যাটেজি থেকে, দলের অভ্যন্তর থেকে অনেক সময় আমরা শুনেছি, এরকম একটা পলিসি থেকে শুনেছি। হ্যাঁ, সময়ের পরিপ্রেক্ষিতে সে সমস্ত বিষয়গুলো পরবর্তীতে চুলচেরা বিশ্লেষণে কোনটা সঠিক, কোনটা ভুল হতে পারে। একটা রাজনৈতিক দলে আমি বলি আমাকে একটি রাজনৈতিক দল তার দীর্ঘ পথ পরিক্রমায় অনেক কিছু ভুল করতে পারে, আবার সংশোধনও করবে। আবার রাজনৈতিক কেউ, যেমন আপনি খেয়াল করে দেখেন 2018 সালে যে পার্লামেন্টে বিএনপি গেল,
তার আগের পার্লামেন্টে বিএনপি নির্বাচনে যায়নি বলে সমস্ত মানুষ বিএনপিকে চেপে ধরেছে। আপনারা যদি 2014 সালে নির্বাচনে যেতেন তাহলে আজকে আপনাদের পরিণতি হতো না। কাজল, আমরা কিন্তু বিএনপিকে এত কনফিউজ পেয়েছি। আমি 2018 সালের কথাটা যদি আপনাকে আমি বলি, বিএনপির টিকেটে নির্বাচিত একজন সংসদ সদস্য সম্ভবত সুলতান মাহমুদ মনসুর, তিনি ধানের শীষ নিয়ে ইলেকশন করেছিলেন গণফোরামের হয়ে, এবং তারপরে তিনি আসলে সংসদ সদস্য হয়েছিলেন বলে বিএনপির পক্ষ থেকে তাকে বর্জন করার কথা বলা হয়েছিল, তাকে প্রতিহত করার কথা। আমিও আমার টক শোতে ডেকে জনাব সুলতান মাহমুদ মনসুরকে অনেক রকম অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি করেছিলাম। তার ঠিক একদিন পরে বিএনপির 5 জন সদস্য গিয়ে আবার সেখানে জয়েন করলো, এবং তার মধ্যে আবার মহাসচিবকে বলা হলো যে আপনি আবার জয়েন করবেন না। এর কোনোটাই কিন্তু একটা সাথে আরেকটা যায় না। কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাই না। জি না, আপনি যেগুলো বলেন সেগুলো তো হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট, কিন্তু আমি বলছি একটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিকে আপনি নৈর্ব্যক্তিকভাবে বাইরে থেকে দেখে আপনি বিশ্লেষণ করতেই পারেন। কিন্তু আমি আপনাকে এটুকু বলি, আপনার নিশ্চয়ই মনে আছে 2014 সালের নির্বাচনে বিএনপি না যাওয়ার কারণে আমাদের অনেক সুশীল সমাজ, নানা রকমের মানুষ মনে করেছে বিএনপি নির্বাচনে যাওয়া দরকার ছিল। বিএনপির যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি প্রমাণিত হয়েছে 2018 সালের নির্বাচনে। বিএনপির যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি 2024 সালের জানুয়ারি মাসের নির্বাচনে ছিল। কাজল, আমি আমাকে একটু শেষ করতে দেন এই কথা বলার জন্য, যে আপনি অতীতমুখিতা ছেড়ে বিএনপি এখন আগামীর দিকে এগিয়ে যাচ্ছে। আমি যে কথা বললাম, অতীতের বিশ্লেষণ করলে যদি আপনি বিবেচনা করেন, বিএনপি তো অন্তত 10টা জায়গার মধ্যে হয়তো 8টা জায়গায় মার্ক পেতে পারে, কোন কোন জায়গায় 2 মার্ক কম পেতে পারে। আপনি যদি আওয়ামী লীগের পুরাটা টেনুর ধরেন, আপনি কি আওয়ামী লীগকে কোনো একটা কারণে ইন্ডেক্সে বলেন? আমি আওয়ামী লীগ হিসাবে আনতেছি না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু কাজল ভাই, এটা আমার এই পর্যায়ে শেষ কথা, আমি একটু এর সাথে কথা বলবো। কিন্তু আওয়ামী লীগ যে 15 বছর এরকম ফেসিস্ট হয়ে উঠতে পারছে, এর জন্য আমি বিএনপিকে দায়ী করি। এটা নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো। আমি আওয়ামী লীগের যে এই দুঃশাসন, এই ক্লিন চিট পাওয়ার জন্য বিএনপি দায়ী, এটা আমি বলবোই, ওই সময় বলছি, এখনো বলবো। আমি আপনাকে বলি খালিদ, আপনি ফুল স্টপ দিয়ে একটা কথা বলতে পারেন না, এই কারণে যে হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা আন্দোলন করেছি, বিএনপির আমলে আওয়ামী লীগ আন্দোলন করেছেন। আপনি কি কখনো বাংলাদেশে এই সংস্কৃতি ছিল? ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো মানুষ, আজকে প্রায় 1200-র বেশি মানুষ তারা নিখোঁজ, তারা গুম হয়ে গেছে। আপনি কি কল্পনা করতে পারেন ব্যারিস্টার আরমান, আজমি, আমাদের সালাউদ্দিন আহমেদের মতো লোকজন দিনের পর দিন গুম থেকেছে? আপনি কি কল্পনা করতে পারেন? আমি কারণের ক্ষেত্রে যাচ্ছি না, বিএনপির কারণ থাকতে পারে। কাজল ভাই, আমি আপনার কাছে আসবো, আবার আসি আপনার কাছে, এটা নিয়ে আমি আবার লম্বা সময় কথা বলবো। আমি একটু এনসিপি কে শুনি। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী আছেন আমাদের সঙ্গে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারীর কাছে থেকে আমি শুনতে চাইবো যে মানুষ এনসিপি কে কেন ভোট দিবে। আমি এনসিপি কে ভোট দেওয়ার কারণ কি, যদি এটা নির্বাচন হয়, যদি এটা জাতীয় নির্বাচনের মধ্যে থেকে আসি, এনসিপি আমাদের কি দিবে যা আমাদেরকে অন্য রাজনৈতিক দলগুলি দিতেছে না। আমরা এনসিপিকে যেহেতু একটি দুঃশাসনের অবসানের ক্ষেত্রে তারা সম্মুখ সারির যোদ্ধা ছিল, তারা নিজেদেরকে সুপ্রিম স্যাক্রিফাইস করার জন্য নিজেদেরকে তৈরি রেখেছিল, এবং তারা কেউ সুপ্রিম স্যাক্রিফাইস করেছেনও, অনেকে অনেক ধরনের স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে এখনও যাচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন, দেশ চালনার ক্ষেত্রে এনসিপি আমাদেরকে কি দেখাচ্ছে বা কি প্রমিস করতেছে, বা কি প্রমিস আমরা তাদের কাছ থেকে পাচ্ছি যার জন্য আমরা ভোট দেব। আমি মোটা দাগে কতগুলি ঘটনা মার্ক করে রেখেছি, সেগুলি আপনার কথা শেষ হলে আমি আপনাকে বলবো যে কেন আমি এনসিপি কে ভোট দিতে চাই না। জি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। ধন্যবাদ খালেদ ভাই এবং রুহুল কুদ্দুস ভাই, এবং যারা দেখছেন সকল দর্শক শ্রোতাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেশব্যাপী এনসিপির পক্ষ থেকে পদযাত্রা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের জন্য, বিচারের দাবিতে, শেখ হাসিনা খুনি হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য, এবং সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে গড়ার জন্য আমরা পদযাত্রায় নেমে এসেছি। আমাদের এখন পদযাত্রা পঞ্চগড়ে অবস্থান করছে। আমরা মানুষের সাথে মিশছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ এই আন্দোলনে কেন নেমেছিল, সে আশা আকাঙ্ক্ষার প্রতীক এই তরুণ সমাজ বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখিয়েছে। এই স্বপ্নগুলো আমরা প্রতিটা শব্দে লিখিত করছি। আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই, যেই বাংলাদেশের মানুষ মর্যাদাকর জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারবে, যেই বাংলাদেশে ধর্মের নামে কোনো রাজনীতি হবে না, ধর্মের প্রতি সম্মান থাকবে, যেখানে বাংলাদেশে জাতীয়তাবাদের আড়ালে সিভিক ন্যাশনালিজমকে খারিজ করা হবে, ন্যাশনালিস্টের মাধ্যমে বাংলাদেশকে অবদমন করে ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেটের মধ্যে ফেলে বাংলাদেশের 18 কোটি মানুষকে
অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ব্যবস্থা থেকে মুক্তির উত্তরণে তরুণদের মধ্যে যে স্বপ্ন এসেছে, সেই স্বপ্নের হালটা এবং সেই লিডারশিপ হলো এনসিপি ধরেছে। আমরা সংখ্যায় অনেক কম, টাকা পয়সা কম, এবং বাংলাদেশের যে এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমাদের প্রতিনিধিত্ব কম, কিন্তু আশা আকাঙ্ক্ষা এবং সামনের যে বাংলাদেশের দক্ষিণ এশিয়াতে একটি মর্যাদাকর দেশ হিসাবে প্রতিষ্ঠা করা, বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নতুন ভাবে পথ দেখানো, আমরা মনে করি আমাদের দ্বারা এই কাজটা বাংলাদেশের মানুষ পাবে। সেই জায়গা থেকে আমরা এই আপরাইজিং এর পরে গণতান্ত্রিক প্রক্রিয়া গিয়েছি। যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংসদে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আইন তৈরি হবে, আইন প্রণয়নের মাধ্যমে ঘুণে ধরা সমাজের অতীত যে সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে আমরা বাদ দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছিলাম সেটা বাস্তবায়ন করা। অলরেডি আমরা মানুষের সামনে গত 15 বছরে বাংলাদেশের যে রাজনৈতিক লিডারশিপ ছিল তারা বাংলাদেশের মানুষের সামনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনি একটু আগে বলেছিলেন যে গুম হয়েছিল, খুন হয়েছিল, এবং রুহুল কুদ্দুস ভাই কাজলও বলেছিলেন যে ওনাদের অনেক লিডারশিপকে আয়নাগরে রাখা হয়েছিল, কিন্তু এত মানুষের গুম খুন আয়নাগর যাদের সামনে ছিল সেটা ওনারা নিতে পারেন না এবং জনগণকে সে স্বপ্নটা দেখাতে পারেন নাই বলেই কিন্তু মানুষ রাজপথে নেমে আসে নাই। আমরা সে স্বপ্নটা দেখিয়েছি এবং আমরা বলেছি যারা গুম হয়েছে খুন হয়েছে সেই মানুষগুলো দলীয় লিডারশিপের ক্রস করে জনতার কাতারে নেমে এসে তরুণদের সাথে মিশেছে, নতুন যে সব আকাঙ্ক্ষা দেখিয়েছে সেটার সাথে মিশেছে। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আমাদের সাথে সে লিডারশিপের জায়গাটা দিয়েছে, আমরা সেটা সাকসেসফুলি ডান করেছি। নতুন ভাবে এখন নিউ সেটেলমেন্টে যাওয়ার জন্য সেকেন্ড ফেজের যে কাজটা আমরা যেহেতু সফলতার পরিচয় দিয়েছি, ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ সফলতার পরিচয় দিব। সেই জায়গা থেকে আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে প্রত্যেকটা দেশের মানুষ নিজেকে প্রাউডলি বাংলাদেশি বলার জন্য নিজের সন্তানের শিক্ষা ব্যবস্থা, নিজের সন্তানের এডুকেশন, নিজের সন্তানের জীবনযাত্রা সবকিছু ঠিক রাখার জন্য যদি তাদের কাছে কোনো উপায় থাকে, আমি মনে করি সেটা হবে এনসিপি। এনসিপির হাত ধরে বাংলাদেশের মানুষ এই জায়গাগুলো পাবে। এবং আমি শুরুতেই বলেছিলাম বাংলাদেশের যে এক্সিস্টিং সিস্টেম গুলো রয়েছে এখানে আমরা সর্বক্ষেত্রে এখন অংশগ্রহণ করতে পারি না, যার জন্য আমরা কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে পারতাম। আমরা অনেকটুকু পিছিয়ে এসেছি। আমরা এখন মাঠ গুছাচ্ছি, অর্গানাইজেশন বিল্ড আপ করতেছি। আমরা যখন আবার প্রস্তুত হব ওই সময় আমরা খুবই নগণ্য ছিলাম, সংখ্যায় কম ছিলাম, বাংলাদেশের মানুষের কাছে যে দোদনাটা সৃষ্টি করেছিলাম, আমরা আবার বলেছিলাম আমরা দ্বিগুণ হয়ে ফিরে আসবো। এই দ্বিগুণ হয়ে যখন আমরা ফিরে আসবো পুরো বাংলাদেশে আমরা স্কুল কমিটি থেকে মসজিদ জায়গা থেকে প্রেসিডেন্ট হাউস পর্যন্ত এনসিপির প্রত্যেকটি জায়গায় পদচারণা থাকবে এবং এই গণতান্ত্রিক আমাদের হাত ধরেই বাংলাদেশে উত্তরণ ঘটবে। এই জন্যই হলো আমাদেরকে মানুষ ভোট দিবে। জনাব পাটোয়ারী, শুধু একটা বিষয় একটু ক্লারিফিকেশন চাওয়ার জন্য, যে আপনি কি এটা বললেন যে ধর্মের নামে রাজনীতি এনসিপি করবে না, এটা কি এনসিপির কথা? না, আমি যেটা বলেছিলাম ধর্মের প্রতি সম্মান। এখন আপনি ভোট আসলে টুপি পরে শাহজালালের মাজারে চলে গেলেন এবং বাংলাদেশের মানুষকে দেখেন সংবিধান থেকে বিভিন্ন জায়গায় কিছু রেটরিক শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস, এটা তো অ্যাকশনেবল বিষয়, অ্যাকশনের জায়গায় পরিণত করার বিষয়। বিএনপি কি আসলে ওই অ্যাকশনে বিশ্বাস করে? বিশ্বাস করে না। বিশ্বাস যদি না করে থাকে তাহলে সে কেন এটা অ্যাড করেছে? ওকে, আমরা মনে করি আমরা বিএনপির কথা একটু পরে আসি পাটোয়ারী, আমরা জনাব পাটোয়ারী বিএনপির কথা একটু পরে আসি। এনসিপির বিশ্বাসটা কি? এনসিপি শাহজালাল মাজারে যাবে না, তাই তো? আমরা এনসিপি শাহজালালের মাজারে যে শাহজালালের যে স্পিরিটটা রয়েছে, এখানে যারা নিপীড়ন করেছিল, জুলুম করেছিল, সেই স্পিরিটটা ধারণ করে এবং তাদের যে শান্তিপূর্ণ অবস্থান সেটাকে ধারণ করে। কিন্তু শাহজালালের মাজারকে ব্যবহার করে যদি ভোট চাওয়া হয় এনসিপি সেটা বিরোধিতা করে। ওকে, এনসিপি কোনো মাজার ব্যবহার করে? আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই। তার মানে কোনো মাজারকে ব্যবহার করে এনসিপি ভোট বা ওরকম কোনো রাজনীতিতে অংশগ্রহণ করবে না, এটা একদম এনসিপির স্পষ্ট। না, আমরা এটাতে করব না। মন্দির যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন, যারা করে তাদের সাথে কি আপনারা কোনো জোট করবেন? যারা করে তাদের সাথে কি আপনারা? না, আমি শেষ করি আসছি। বাংলাদেশে যে মসজিদ কমিটিগুলো হচ্ছে সবচেয়ে ওই এলাকার যিনি
ভালো আলেম উনি হলো মসজিদ কমিটির সভাপতি হবে, সবচেয়ে যিনি ভালো পুরোহিত উনি হলো মন্দিরের সভাপতি হবে, স্কুল কমিটির সভাপতি হবে সবচেয়ে যিনি সম্মানিত এবং শিক্ষিত ভদ্র মানুষটা হবে। বাংলাদেশে সোশ্যাল স্ট্রাকচারটা নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা যদি এটা ঠিক না করতে পারি, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাহিরে না নিতে পারি, রাজনৈতিক যত ভালো দলই গঠন করেন না কেন, যত ভালো কথা বলেন না কেন, সোশ্যাল স্ট্রাকচার যদি আমাদের গড়ে না ওঠে, রাজনৈতিক কালচার পরিবর্তন হবে না। যারা করেন একটা যে প্রশ্ন আপনি যারা করেন তাদের সাথে আমাদের জোট হবে কিনা? দেখুন, আমরা কিন্তু লিড দিতে চাচ্ছি, আমরা সবার মধ্যে সেই সংস্কৃতি তৈরি করতে চাচ্ছি যাতে এই বিষয়গুলো না হয়। যারা আমাদের সাথে আসবে তাদেরকে এই বিষয়গুলো মেনে আসতে হবে, এবং আমরা চাই বাংলাদেশের সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বদের কাছে ফিরিয়ে দিতে হবে। ধর্মের জায়গায় বিভিন্ন মানুষের যে আবেগ স্পৃহার জায়গা আছে সেটাকে সম্মান করতে হবে, ধর্মের নামে ধর্মকে ব্যবহার করা যাবে না। এবং এই আন্দোলনে আপনারা দেখেছেন যারা মাদ্রাসার ছাত্র তারা কিন্তু আমাদের সাথে সংহতি জানিয়েছিল, আন্দোলনে এসেছিল, ঠিক আছে, মানে আমি এই প্রসঙ্গে আসতেছি আপনার কাছে। আমি এনসিপি কে কেমন দেখি সেইটা একটু আপনাকে বলি এবং কিছু পয়েন্ট আমি আপনাকে রাখি। আপনারা এনসিপির পক্ষ থেকে বেশিরভাগ সময় বলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার করবেন, আপনারা সেই বিচার চাওয়ার জন্য মানুষের দরে দরে যাচ্ছেন। এমন একটা কথাও আপনারা বাজারে প্রচলিত করেছেন যে বিএনপি বা জামায়াত বা অন্য কেউ আসলে শেখ হাসিনা বিচার করবে না, কিন্তু আমার দৃষ্টিতে গত 17 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত দলটি আওয়ামী লীগ কর্তৃক, দলটির নাম হচ্ছে বিএনপি। তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীগণ আওয়ামী লীগের জাতাকলের নিষ্পেষণে অন্যায় বিচারের সম্মুখীন হয়েছে, বারবার আত্মত্যাগ করেছে, ব্যবসা বাণিজ্য পর্যন্ত করতে পারে নাই। কাজল ভাইয়ের ভাষায় ধান খেতে লুকিয়েছিল, যেটা আমার সাথে ওনার প্রাইভেট কথা হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, এরকম বহু লোক আছে। এরকম মানুষ আন্দোলনে কেন নেমেছিল সেই কথাগুলি আপনারা স্মরণ করিয়ে দেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা মানুষের কাছে সেই আন্দোলনের জন্য আপনারা একক কৃতিত্ব দাবি করেন, এবং সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আপনারা আসলে শুধু আপনাদের কথাই বলেন, যদিও কথা ছিল এই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সবাই, আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সব রাজনৈতিক মতাদর্শের সব মানুষ, আওয়ামী লীগ বাদে। আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব পছন্দ করেন, যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন। আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি, এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন, সেটাকে নিয়ে বাজে কথা বলেন। আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেই। একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুসলেখা দিয়ে লোক ছড়ায় নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ। কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ সোহেল উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে। আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই। গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পিছাইতে চান, কাল্পনিক এক ধরনের জনপ্রিয়তা পপুলারিটির কথা বলেন। হ্যাঁ, নির্বাচন পিছাইতে চান না বলে আপনাদের যে দাবি সেই দাবিকে জাস্টিফাই করার জন্য আপনারা আবার অন্য নানা রকম কথাবার্তা বলেন, এবং এনসিপি নিয়ে আপনারা ধর্মের কথা বলেন। আপনি কথা বললেন জনাব পাটারি, আপনি বললেন এনসিপি নিয়ে ধর্মের নামে আপনি বলছেন ধর্মকে ব্যবহার করতে চায় না, এনসিপি সবাইকে ব্যবহার করতে চায়। আপনি যেটাকে লিড দেয়া বলতেছেন সেটা সবাইকে ব্যবহার করতে চায়। আমি মোটা দাগে উদাহরণ দেই, আপনারা জামাতে ইসলামীর সাথে গাঁটছড়া বাঁধেন, আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে ৭১ নিয়ে খোঁচা দেন। আপনারা অমুককে আসলে ব্যবহার করেন, তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন। আপনারা বিপ্লবী সরকার গঠন করেন নাই এটা আপনারা বলতেছেন, এজিফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন, অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না। না, আপনারা পারতেন না। কারণ হচ্ছে আমি আপনাকে বলি, 1971 সালে মুক্তিযোদ্ধারা এসে সরকার গঠন করে নাই, 1990 সালে গণ অভ্যুত্থানকারীরা এসে সরকার গঠন করে নাই। যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে 24 জুলাই গণ অভ্যুত্থানে, তারা আপনারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে। আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসলে ছিলেন না। আজকে 2 মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাইতে শুরু করছেন, আমার সাবমিশন এটা, আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখি, এটা আমি বললাম। আপনি অনেকগুলো কথা বলেছেন, মার্কেটে এই কথাগুলো বিভিন্ন বড় বড় দলগুলো ছেড়েছে। আমরা তাদের কাছে এখনো আহ্বান রাখবো যে এই ধরনের মিস ইনফরমেশন ছাড়বেন না। আমরা যথেষ্ট মিস ইনফরমেশন এমনি আমাদের ট্যাকল দিতে কষ্ট হচ্ছে, ইন্ডিয়া থেকে যে মিস ইনফরমেশন গুলা আমরা ফেস করতেছি। আর বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি থেকে শুরু করে অন্যান্য যে দলগুলো রয়েছে, অনেক ক্ষেত্রে একটি সিট আসনের জন্য জাতীয়তাবাদী দলের শক্তির সাথে একটা ছোট ছোট দল একভূত হয়েছে, এই মিস ইনফরমেশন গুলো ছড়ানো হচ্ছে। আমরা এই মিস ইনফরমেশন গুলা তীব্র বিরোধিতা করি, কারণ
আপনি যে বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে আমরা যাচ্ছি না, আমাদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার ইচ্ছা ছিল না। আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্টত বলেছেন, আমরা যেহেতু এখন বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে, সেজন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি। আপনি কয়েকটি ইনসিডেন্ট বলেছেন। বাংলাদেশের এখনো বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে, আমরা তো বাংলাদেশে এখন পদযাত্রায় ঘুরতেছি, মানুষের সাথে কথা বলতেছি। বাংলাদেশে এখনো চাঁদাবাদ চলতেছে, সন্ত্রাস চলতেছে, দুর্নীতি চলতেছে। কোন জায়গায় প্রশাসন থেকে এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মানুষ ধরেই নিচ্ছে যে একটি দল নাকি সরকারে আসবে, এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। আমরা এই বিষয়গুলা মাঠ লেভেলে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থান কোনো নিয়ম নীতি ফলো করে হয় না। সেই গণ অভ্যুত্থান শক্তি এখনো মাঠ থেকে হারিয়ে যায় না, তারা এখনো মাঠে এক্সিস্ট করে। আমরা সবাইকে বলেছিলাম যে আমরা শান্তশিষ্ট থাকি, বাংলাদেশের স্টেবিলিটি কি, জিওপলিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় আমাদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত উত্তরণ করতে হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমরা সবাইকে, এই পর্যন্ত এনসিপি একবারও বলে নাই যে নির্বাচন পিছাতে হবে, যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, কিন্তু এই একটি দল থেকে এনসিপির বিরুদ্ধে প্রতিনিয়ত এই কথাগুলো বলে যাচ্ছে। আমরা আবার আসি আপনার কাছে, আপনি আবার বিস্তারিত আবার আসি আপনার কাছে, আপনি বিস্তারিত বলেন। আমরা যেটি হলো যে আপনি তো অনেকগুলো প্রশ্ন করলেন, আমাকে উত্তর দিতে হবে। সেগুলি অনেকগুলো এলিগেশন করলেন, সেগুলো আপনি উত্তর দিয়েন। অনেকগুলো এলিগেশন করি নাই, আইন নিজের হাতে তুলে নিছেন, সেটা একটু বললেন যে আইন নিজের হাতে কেন তুলে নিছেন, সরকার না পারলে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন, সেটা আবার জোর গলায় বলেন কিন্তু আপনারা, ওইটা নিয়ে আপনি একটু বললেন। আর এলিগেশন আমি এনসিপি না দেখেন আমি খালিদ ভাই, আমি একটা স্পষ্ট করি আপনাকে, কেন এই বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আমরা এটা দায়িত্ববোধের জায়গা থেকে নিয়ে বলতে চাই, এই গণ অভ্যুত্থানের আগে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কিন্তু ডিরেক্টলি অর্গানাইজ ছিল না। আমরা এই গণ অভ্যুত্থানের পরে কাজটা হাতে নিয়েছি, এই জায়গাটা মিসিং করলে হবে না। আমরা এখনো মাঠে আছি সংগঠনকে গুছানোর জন্য। যখন এটা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে এসে যাবে, তখন এই ধরনের আমি আপনাদের নেতাকে নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতাদের দেখতে পাচ্ছি, আপনাদের নেতাদের দেখতে পাচ্ছি। আমাকে একটু শেষ করতে দিবেন, শেষ করেন। সেটা হলো বিভিন্ন জায়গায় থানা থেকে আসামি ছেড়ে নেওয়া। আপনি যদি ফর্দটা খোলেন, খাতা কলম খোলেন, কোন রাজনৈতিক দল কতগুলো কাহিনী ঘটিয়েছে, সর্বোচ্চ সংখ্যক আপনি কোথায় পাবেন? এটা এনসিপি কে আপনি পাবেন না। ওই দিন যে হান্নান মাসুদ যেখানে গিয়েছিল সেটা স্পষ্টত ব্যাখ্যা দিয়েছিল, কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় থানা ঘেরাও, বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো, আমরা এটা অনেক কষ্টে স্টপ করিয়েছিলাম। বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলের অনেক লোক এটা আপনি বিস্তারিত করে বললেন যে আইন হাতে তুলে নেওয়ার সম্পর্কে খোঁজ নেবেন, আপনি পাড়ায় মহল্লায় খোঁজ নেবেন, খোঁজ না নিয়ে কথা বলবেন না। আমি খোঁজ নিয়ে না, ধরেন পাটোয়ারী, আমরা আপনি প্রথিতযশা সাংবাদিক, আপনার থেকে আমরা সত্য সংবাদ পাই না। সত্য সংবাদ আপনি পান। আমি আপনাকে দুইটা স্পেসিফিক ঘটনা বলছি। একটা হচ্ছে আপনি বলছেন যে পটিয়া থানা মাটির সঙ্গে মিশাই দিবেন, আরেকটা আপনি হচ্ছেন অভিযুক্ত ব্যক্তিদের মুচলেখা দিয়ে ছড়ায় গেছেন। আপনি এটা কি জবাব দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারী? আমি খালি প্রশ্নটা করে রাখি, আপনি এটা জবাব দিলেন যে আপনি খোঁজ নেন। জবাব দিচ্ছি না, আপনি জবাব দিয়েন, আপনি খোঁজ নেন বিএনপি তার চেয়ে অনেক বেশি করছে, তাই তো? বিএনপি না, শুধু এখানে বিএনপি না, মানে সব রাজনৈতিক দল এর চেয়ে অনেক বেশি করছে, তাই তো? সব রাজনৈতিক দল ওর চেয়ে বেশি করে নাই, তারা এটাতে লিড দিচ্ছে। হান্নান মাসুদকে তারা নিয়োজিত করছে যে আপনি গিয়ে ছুটে নিয়ে আসেন। হান্নান মাসুদের সাথে আপনার কথা হয়েছে এই বিষয় নিয়ে? আমি হান্নান মাসুদকে পাবলিকলি যে কথা বলেছেন, আমি পাবলিকলি তাকে বলতে শুনেছি উনি কি বলেছেন। পাবলিকলি উনি বলেছেন, এটা ব্যাখ্যা দিয়েছেন, উনি কি বলেছেন? পাবলিকলি কি ব্যাখ্যাটা দিয়েছেন? উনি বলেছেন যে আমি তাদেরকে ছুটাতে নিয়ে আসতে গিয়েছে এই থানা। এটা এমন কোনো ব্যাপার না, আপনারা সেখানে তাকে প্রশাসন থেকে ফোন দিয়েছিল।
যে এখানে 2-3 জন ব্যক্তি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, হ্যাঁ আমরা এটা কোথায় দিব? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কথা আপনি বলছেন জনাব নাসির পাটোয়ারি, আপনি এটা মনে রাখেন। প্রশাসন থেকে আপনাদের কেন ফোন দেয় এটাও আমি একটু জানতে পারবো, এটাও আমি একটু জানতে চাইবো। আমি আসতেছি আপনার কাছে। প্রশাসন থেকে তো শুধু আমাদের ফোন দেয় না। আমি জানতে চাইবো প্রশাসন থেকে এরকম ছাত্রলীগকে ফোন দিত ভাই, প্রশাসন থেকে ছাত্রলীগকে ফোন দিত, আপনাদেরকে কেন প্রশাসন থেকে ফোন দেয়? বাংলাদেশের কালচারটা এভাবে আছে। হ্যাঁ বাংলাদেশের কালচার। ওকে ঠিক আছে, কালচারটা স্বীকার করে নেই। ঠিক আছে কালচারটা স্বীকার করে নেন। ঠিক আছে, কালচারটা আছে বাংলাদেশে। আমরা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক অসংখ্যবার এরকম কথা বলছে, প্রশাসন থেকে তাদেরকে ফোন দেয়। তো আমি এটা আপনার থেকেও আবার একটু শুনবো। যাই হোক, ব্যারিস্টার রুল এই যে আপনি আবার আরেকটা জিনিস মিলালেন। আপনি একটু আগে বিএনপির রেটরিকে কথা বললেন, এখন আবার এই ছাত্রলীগের পয়েন্টের সাথে নাকি মিলে, দুইটা জিনিসের সাথে আবার আপনি মিলিয়ে দিলেন। আপনি এটা জবাব দিয়েন, আমরা কোথায় যাব? আপনি এটা জবাব দিয়েন, আপনি এটা জবাব দিয়েন। জবাব তো দিতে চাই, তাহলে সুযোগ দেন। হ্যাঁ, আপনি অনেকক্ষণ কথা বলছেন, আবার কথা বলবেন, আমি আসতেছি আপনার কাছে। আপনি শুধু এই জিনিসটা মনে রাখেন যে আইন হাতে তুলে নেওয়া সম্পর্কে আপনার ব্যাখ্যাটা কি, সেই ব্যাখ্যাটা কি এরকম যে এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার? আমরা আইন হাতে তুলে নেই না। আচ্ছা ঠিক আছে, এটা আপনি বললেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা আপনি বললেন। এবং প্রশাসন থেকে স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। ওকে, প্রশাসন থেকে আপনাদেরকে যোগাযোগ করা হইতেছে, সেজন্য আপনারা সেখানে গেছেন, সেইটাও আপনি বললেন। আমরা দর্শকদের কাছে প্রশ্ন করছিলাম, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা অনৈক্য বৃদ্ধি করতে পারে আশঙ্কা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 36% দর্শক মনে করছেন এটা সঠিক, শতকরা 64% দর্শক মনে করছেন এটি সঠিক না। আমি বিএনপির প্রসঙ্গে আসছিলাম, জনাব রুহুল কুদ্দুস কাজল, আমরা যেটি দেখতে পাচ্ছি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের এই অংশের সাথে আমি শতভাগ একমত যে বাংলাদেশে যতগুলি জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে তার সিংহভাগ করতেছে হচ্ছে বিএনপি। বিভিন্ন জায়গায় যেরকম হুমকি ধামকি, এমনকি আমরা কিন্তু খবর পাইতেছি যে ইউনিয়ন পরিষদ বা ইউএনের অফিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতা কর্মীরাই দখল করে রেখেছেন। কোনো একটি জায়গায় যদি কাউকে কোনো সরকারি কাজের মধ্যে সম্পৃক্ত না করা হয়, কাউ বলতে বিএনপির কাউকে যদি সম্পৃক্ত না করা হয়, সেই কাজ করাই মুশকিল হয়ে গেছে এখন। সরকারি কর্মচারীরা মাঠ পর্যায়ে যারা আছেন, আপনি জানেন তাদের সাথে আমার এক ধরনের সম্পৃক্ততা রয়েছে। সেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোক, তিনি উপজেলা কৃষি কর্মকর্তা হোক, সমাজসেবা কর্মকর্তা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপির লোকদের প্রত্যক্ষ অংশগ্রহণ বা ইনভলভমেন্ট না থাকলে কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। আপনারা সেগুলির খোঁজখবর রাখছেন কিনা? বিএনপি যদি ক্ষমতায় আসার আগেই এগুলি করতে থাকে, ক্ষমতায় যাওয়ার পরে তার কি কি করবে সেটিকে আমাদেরকে একটু বলতে পারেন কিনা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল? দেখুন, আপনি যে কথাটি বললেন সে কথাটি একেবারে অমূলক, সে কথা তো বলার কোনো সুযোগ নেই। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে 5ই আগস্টের পরে বিএনপির যে সমস্ত নেতা কর্মী দলীয় শৃঙ্খলা বলেন, দেশের আইনের প্রতি তোয়াক্কা করে নাই এমন ব্যক্তিদের বিরুদ্ধে তো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। এবং আমি মনে করি যে বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন, কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। তো বিএনপি ধরেন প্রায় 3000-এর বেশি সংখ্যক মানুষের বিরুদ্ধে তাকে শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এত বড় একটা বিশাল রাজনৈতিক দলের বাংলাদেশের মানুষ যদি 18 কোটি 20 কোটি মানুষ হয়, তাহলে একটা বড় রাজনৈতিক দলের যে পরিমাণ মানুষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বাংলাদেশে হয়তো অনেক রাজনৈতিক দলের সম্মিলিত শক্তি হতে তা হবে না। তো বিএনপি তো প্রকৃতপক্ষে এই ধরনের বিষয়গুলোকে অ্যাড্রেস করেছে। সুতরাং আপনি যে কথাটি অভিযোগ করলেন, সেই অভিযোগটি যে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি খুব জেনারেলাইজ করে ফেলেছেন। আপনি একেবারে ঢালাও ভাবে বিএনপির কথা বলেছেন, বাংলাদেশে আর কেউ কিছু করছে না। আমি বিষয়টি কিন্তু এমন নয়, বিএনপি সবচেয়ে বেশি করতেছে ব্যারিস্টার কাজল। আমি আপনাকে এটাই বললাম, তো বাংলাদেশের রাজনীতিতে জনগণের সংখ্যানুপাতিক ভারে বিশ্বাস এখনো যদি মনে করি, বিশেষ করে আওয়ামী লীগ উত্তর বাংলাদেশে, আমি আবারও বলছি যে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে যদি রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করি, তাহলে যে কোনো বিবেচনায় তো বিএনপি তার সিংহভাগকে নিয়ন্ত্রণ করে, মানে প্রতিনিধিত্ব করে এবং প্রতিনিধিত্ব করার কারণে আমি বলছি, আমি খুব লজিক্যালি আপনাকে অ্যারিথমেটিক্যালি বলছি। সুতরাং স্বাভাবিকভাবে এই দেশের মানুষ, পলিটিক্যাল মানুষ, ইনফ্লুয়েন্সিয়াল মানুষ যদি কোনো কারণে কোনো কাজের মধ্যে যদি ইনভলভ হয়, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সে সিংহভাগের দায়ভার বিএনপিকে নিতেই হবে। তবে দেখতে হবে, আমি আপনাকে আবারও বলছি খালেদ, দেখতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করছে। বিএনপি কি এগুলোকে বিএনপি শীর্ষ নেতৃত্ব কিভাবে অ্যাড্রেস করতেছে ব্যারিস্টার কাজল খেয়াল করেন।
শীর্ষ নেতৃত্ব তো আর স্থানে স্থানে চাঁদাবাজি করতে যাবে না, শীর্ষ নেতৃত্ব তো আর কারো গলায় পাড়া দিয়ে তার থেকে টাকা নিবে না। শীর্ষ নেতৃত্ব যেটা করবে সেটা হলো যে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করবে, সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণ করবে, তার নামের সকল মামলা প্রত্যাহার করে নেবে। শীর্ষ নেতৃত্ব যেটা চাইবে, যেইভাবে সরকারকে একটা নির্বাচনের দিকে হোক বা এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে থেকে সবগুলি কি পজিশনে বসানো হোক সেটা নিয়ন্ত্রণ করা, বিএনপি সেটা করতেছে। সচিবরা, যেহেতু আমি তাদের সাথে একটু সম্পৃক্ত, আমি জানি, তারা পরিচয় দেয়, ভাই আমি বিএনপি রাজনীতি করছি, আমি ছাত্রদলের রাজনীতি করছি, আমি শিওর, আমি এই কথা বারবার বিএনপি নেতৃবৃন্দ পারলে পারি। ব্যারিস্টার কাজল, আপনার কাছেও নিশ্চয়ই তদবির আসে উমুক যে ভাই আমি ছাত্রদল করছি, আমাকে একটু এই পোস্টিংটা ভালো করে দিয়ে দিতে বলেন। প্রশাসনের প্রত্যেকটা জায়গায় বিএনপির লোক, পুলিশের প্রত্যেকটা জায়গায় বিএনপির লোক। সরকার কিন্তু এখন প্রশাসন এবং পুলিশের কাছে অসহায়, কারণ প্রত্যেকটা কি পজিশনে এখন বিএনপির লোক। না, আমি আপনাকে যে কথা বলছি, আপনি যেটা ক্ষমতায় আসার আগে আপনি যেটা আমাকে বললেন, আমার কাছে তদবিরের জন্য আমি ভেরি ফেয়ার মানুষ, আমার কাছে যেহেতু কোনো রাষ্ট্রীয় কোনো দায় দায়িত্ব আমার মধ্যে নেই, যেটা আমার ডোমেনের মধ্যে নাই, আমি সেটার ব্যাপারে কোনো রকম কথা বলি না। এভরিওয়ান নোজ মি। আমি খালেদ, আমার মনে অন্য যে কোনো চেয়ে আপনি আমাকে খুব কাছ থেকে দেখেছেন। আমি ট্রু টু মাই প্রফেশন, আই এম ট্রু টু মাই প্রফেশন। সেটা আমি দেখছি, আমি আপনাকে একটা নাম বললাম সেজন্য আমি আপনাকে শেখাতে, আমি বলছি দেখেন, আমি অনেক সময় ফান করে আমার আইনজীবী জুনিয়রদের সামনে আমার চেম্বারে বসে বলি যে আমি খুব চেষ্টা করছি 5ই আগস্টের পরে একজন বিএনপি ছাড়া অন্য কোনো মানুষ আমার সঙ্গে সাক্ষাৎ করুক। দুর্ভাগ্যজনকভাবে আমি কাউকে পাচ্ছি না। এবং অনেক মানুষকে আমি ফান করে বলি, আমার খুব খুশি হতাম যদি 5ই আগস্ট 2024 সালের আগে আপনার পরিচয় হতো। আমার যে কোনো মক্কেল ক্লায়েন্ট যদি আমার কাছে কোনো মামলার ইনস্ট্রাকশন দিতে আসে, পরের শব্দ বলার আগে আমি বলি আপনি থামেন, আমি বুঝতে পারছি, এরপরে আপনি পরিচয় দিবেন যে আপনি রাজনীতি করেন, আপনি বিএনপির। আমার কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার 5ই আগস্টের আগে হয়তো আপনার সঙ্গে পরিচয় হয়নি, এর আগে পরিচয় হলে আপনার জন্য আমার জন্য ভালো হতো। এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু সুবিধাবাদী, এরা কিন্তু প্রকৃতপক্ষে বিএনপির পোড় খাওয়া নেতাকর্মী, যাদের জীবন গেছে, যারা জীবন দিয়েছে, মামলা খেয়েছে, কারাবরণ করেছে, পরিবারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এইসব মানুষগুলো কিন্তু সেরকম মানুষ না। ওই যে আপনি বললেন যে আপনি যেহেতু প্রশাসনের চাকরি করতেন, প্রশাসনের আপনার বন্ধু বান্ধব যারা হয়তো কি পজিশনে আছে, তারা নিজেদেরকে এক ধরনের জাহির করার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে যাচ্ছেন। আপনি খেয়াল করে দেখুন যে এই সরকারের তো আপনি যদি বিবেচনা করেন, তাদের কার্যক্রমের মধ্যে তো অনেক ভালো কাজের মধ্যে একটা আছে, সংস্কার কার্যক্রম যেমন চলছে। আপনি এনবিআর এর মতো একটি জায়গায়, আমি অত্যন্ত দুঃখিত যে সেখানে তাদের অন্যতম কার্যক্রমের বিষয়ে একটা গ্রুপ অফ পিপুল, তারা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এটাকে কোনোভাবেই একটা গন্ডগোল বাঁধিয়ে কোনোভাবে আমি মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আপনি আসলে বলেন তো যে বর্তমানে প্রশাসন এবং বিচার কাঠামো, বিচারালয়, এইটা আসলে বিএনপি নিয়ন্ত্রণ করতেছে না? বিএনপি আপনি দেখেন, আমি আপনাকে দেখেন, আমি শুধু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের মামলা বলতেছি না, তারেক রহমান সাহেবের মামলা বলতেছি না, বিএনপি যে কোনো লোকের মামলা বিএনপি করলেও সেটা বিনা কিচ্ছুতে সে মামলা উঠে যায়। আমি এখন পর্যন্ত বিএনপির 5 আগস্টের পরে একটা মামলায় হারতে দেখি নাই। বিএনপি মামলা হারে না। আপনি কি বলছেন যে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা রাজনৈতিক মামলা ছিল সেগুলো প্রত্যাহার কিংবা সেগুলো না? শুধু মিথ্যা রাজনৈতিক প্রত্যাহার তো ছাড়া তো মামলা তো আছে। আমরা তো মামলার একটা স্বাভাবিক লাইফ দেখি। ভাই আপনি একজন জুরিস্ট, আমরা কি লাইভ দেখতেছি? একটা মানুষ আসতেছে না কোর্টে, তার মামলা খারিজ হয়ে যাচ্ছে, তাকে খালাস দিয়ে দেওয়া হচ্ছে বেকসুর। না, এটা আমি আপনাকে এতটুকু বলতে পারি, সেটা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে 5ই আগস্টের পরে আমাদের বর্তমানে সুপ্রিম কোর্টের যে সেট আপ, আপিল বিভাগের সেট আপ, আমি মনে করি সেটা এক্সিলেন্ট। আমি মনে করি তাদের বিচারিক কার্যক্রম, তাদের বিচারিক ক্ষমতা, তাদের সততা, তাদের ইন্টিগ্রিটি, আমার মনে হয় না যে কেউ কোনো প্রশ্ন করতে পারে। এবং আপনি যেটা বলছেন যে সেরকম যে অভিযোগ খুব ঢালাও হয়ে গেল, কারণ আমি আদালতের ক্ষেত্রে আমি একজন আইনজীবী, আমি নিজে জোর গলায় বলতে পারি, জাতির সামনে সাক্ষ্য রেখে বলতে পারি, 5ই আগস্ট পূর্ববর্তী আইনজীবী, পেশাজীবী হিসেবে আমার যে অবস্থান ছিল 5ই আগস্টের পরে আমার কোনো পরিবর্তন হয়নি। আমি আদালতের কাছে যেভাবে আমি নিজেকে উপস্থাপন করতাম, আমার ক্লায়েন্টের কাছে আমি যত সততার সঙ্গে, পেশাদারিত্বের সঙ্গে উপস্থাপন করতাম, আমি কিন্তু একইভাবে কিন্তু উপস্থাপন করি। আমি আপনাকে আরো স্পষ্ট বলি, আমি মনে করি না যে আমি শুধুমাত্র বিএনপি করার কারণে আমি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করার চেষ্টা করি কিংবা কোনো সুযোগ সুবিধা পাই। বরং আমি যদি কোনো কারণে আদালতের কাছে নিজেকে উপস্থাপন করি, আমার পেশাদারিত্ব, আমার সততা, কাজল, এই পেশার প্রতি কমিটমেন্টের কারণে। কাজল, আপনাকে আমি শুধু বিচার বিভাগের কথা বলি। এই বিচার বিভাগে মানে হাইকোর্টের বেঞ্চগুলি আমার পরিচিত, আপনি জানেন, আপনার যতটা পরিচিত তার থেকে কম হইলেও আমি পরিচিত। আপনি বলেন তো যে হাইকোর্টের, আমি অ্যাপিলেট ডিভিশন, উচ্চ আদালতে কথা বলা আসলে আমাদের সাজে না, তারপরে আমি আপনাকে বলি যে কারণে একটা দলীয় বেঞ্চ হিসাবে গত 15 বছর
বিভিন্ন রকম বদনাম ছিল, সেই বদনাম কি এখন কাটছে না বাড়ছে? আপনি শুধু আমাকে এই কথাটা বলেন। না, আমি মনে করি সেই বদনামের কোনো সুযোগ নেই, এই কারণে যে বর্তমান সুপ্রিম কোর্টের আপিল এটা একেবারে অ্যাবসলিউটলি আমার কথাটা আপনি ভেরিফাই করতে পারেন। জি, এখনকার আমাদের কনস্টিটিউশনালি কোর্ট কনস্টিটিউশনের দায়িত্ব হচ্ছে মাননীয় প্রধান বিচারপতির। মাননীয় প্রধান বিচারপতি ইতিপূর্বে যেটা আমি দেখতাম, অনেক সময় কাউকে ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক পছন্দের লোক না এমন একটা নোশান তৈরি করে তাদেরকে কম গুরুত্বপূর্ণ বিচার কার্যে নিয়োজিত করা হতো। এখন কিন্তু তা না। আপনি যদি ডেইলি কজ লিস্ট দেখেন তাহলে আমার মনে হয় যে আদালতের কার্যক্রম, বিচারিক কার্যক্রম ব্যবস্থা মানে তাদেরকে দায়িত্ব প্রদানের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিস এবং পাবলিক সার্ভিস, পাবলিক প্রসিকিউটর অফিস, তারা মানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতেছে নাকি তারা বিএনপির হয়ে কাজ করছে? না, আমি কিন্তু সেটা মনে করছি না। সত্যি কথা বলতে কি, তারা রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে শোনেন, কিছু কিছু একজন ব্যক্তিকে দিয়ে তো আপনি কোনো কিছু বিচার করতে পারবেন না। তবে আমরা একটা শার্প ডিফারেন্স দেখতে পারি। অ্যাটর্নি জেনারেল অফিস বিগত সময়ের জন্য যেমন সরকারের আজ্ঞাবহ, তাদের কাজটাই ছিল যে সরকারকে খুশি করা এবং বিরোধী দলকে দমন করা। বর্তমান অ্যাটর্নি জেনারেল যারা সরকারকে খুশি করতেছে না তো, বর্তমান অ্যাটর্নি জেনারেল অফিস বিএনপি কে খুশি করতেছে, সরকারকে খুশি করবে কেন? দেখুন, আমার মনে হয় বিএনপি কে এই মুহূর্তে আদালতের কাছে যে নিজের খুশি হওয়ার মতো ওরকম কোন লিটিগেশনের মধ্যে বিএনপির ওরকম দুরবস্থার মধ্যে নেই। তবে আমি মনে করি যে একটা ফেয়ার ডিফারেন্স আমি পার্সোনালি লক্ষ্য করি। কারণ আমি খালেদ আপনাকে বলি, আপনি নিশ্চয়ই আমাকে জানেন, আমি কিন্তু মোটামুটি অনেক ব্যস্ত লয়ার বলে পরিচিত, এবং এই ব্যস্ততাটা আমার আজকালের মধ্যে না। আমি বিগত প্রায় 2 যুগ মতো সময়কালের মধ্যে, গত 20 বছর আপনি ব্যস্তই ছিলেন, গত 20 বছর আমি ব্যস্ত ছিলাম। সুতরাং এই ব্যস্ততার মধ্যে আদালতের প্রতি অ্যাটর্নি কিংবা প্রসিকিউশন সার্ভিসের যে একটা দলবাজিত্ব সেটা থাকতো, এখানে কিন্তু এখন সেটা অনেকাংশে কমে। আমি কথা বলছি না, আর একটা কথা বলবেন, দলবাজি করবে কেবে? বর্তমান সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার। ওকে, যদি একজন ব্যক্তি রাজনৈতিকভাবে ডিফেক্ট বিএনপি পাওয়ারে কিনা সেটা বুঝতে যেতেছিলাম। এটা ইস এ মিক্সার। আপনি খেয়াল করে দেখবেন বিগত সময় যারা নিয়োগপ্রাপ্ত হতো তারা তো সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দলের একই আদর্শের মানুষ ছিল। But we have got a mixture of people. We have got people from other people. We have got some people who are recommended by NCP as well. We know there are some people at অ্যাটর্নি জেনারেল অফিসে বেশ কয়েকজন কর্মকর্তা আছে যারা এনসিপির কেন্দ্রীয় নেতা। আপনাকে বলে রাখলাম। আচ্ছা, এনসিপির কেন্দ্রীয় নেতা আছেন। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে আসি। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি ধৈর্য ধরে আছেন আমাদের সঙ্গে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে আর প্রশ্নটা আমি এক লাইনে রিপিট করি, আপনারা আইন নিজের হাতে তুলে নেন কিনা এবং সেইটাতে আসলে কেন্দ্রীয়ভাবে উৎসাহিত করা হয় কিনা? জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা আইন তুলে আমরা নিব না এবং আমরা নিতে চাই না। আমরা কেন্দ্রীয়ভাবে এই ধরনের যে সকল কর্মকাণ্ড হয় সেটাকে নিরুৎসাহিত করি, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো কার্যাবলী কেউ হাতে নেয়, কোনো বোল্ড স্টেপও নিয়ে থাকে, as long as I am alive, I will protest on this matter. I can assure you on this matter. এবং আমি আপনাকে বলতে পারি, আমি যতদিন জীবিত থাকবো এনসিপির এই পজিশনটা থাকবে। একটা দুর্নীতি করি নাই, ভবিষ্যতেও করবো না। দরকার চা দোকান দিয়ে চলবো। যতদিন জীবিত থাকি বাংলাদেশে আমরা শক্তিশালী একটা দল উপহার দেব। আমি একটা স্বপ্ন নিয়ে ঘুরি, বাংলাদেশে একটা দল নিয়ে পার্লামেন্টে যাব। আমাদের সামনে সুযোগ ছিল, ক্যাম্পাসে ছিলাম, ছাত্রলীগ করতে পারতাম, ছাত্র দল করতে পারতাম। আমি 2013 সালে জেলে গিয়েছিলাম। 153 জন ছাত্র দলের নেতাকর্মী আমার সাথে একই সাথে জেলে ছিল। প্রথম দিন তাদের জন্য প্রত্যেকের জন্য 5,000 টাকা করে বরাদ্দ দিয়েছে। প্রত্যেকে সবাই বেনসনের সিগারেট নিয়ে আসছে। তখন আনার পরের দিন দেখলাম আবার মরুভূমি, বলতেছে নেত্রী টাকা পাঠাচ্ছে না। সেখানে আমি এলডিপি কেও দেখেছি, জামাতকেও দেখেছি। আমি যখন ছোট্ট বয়স এইচএসসি শেষ করেছি, আমি তখন এই দিন দুনিয়ার অত পেছালের মধ্যে পড়ি নাই। সবাইকে আমি অবজার্ভ করতে পারছি, ফলে এদের উপরে ইন্টারেস্ট উঠে গেছে। বাংলাদেশের যে রাজনৈতিক দল, আপনি যে প্রতি একটা কাহিনী সেখানে দেখেছেন, সবাই বিক্ষুব্ধ হয়েছে। আরিফ সোহেল আমাদের সাথেও ছিল। আমরা কেন্দ্রীয়ভাবে কোনো স্টেটমেন্ট এইভাবে দেইনি। আমাদের দলে যেটা হয়েছে, বিভিন্ন ধারা, বিভিন্ন ব্যক্তি, যেটা আমি নাগরিক কমিটির আহ্বায়ককালীন আমি বলেছিলাম যে এখানে পলিটিক্যাল পার্সন আছে, সিভিল সোসাইটির পার্সনরা আছে, রেভলিউশনারি পার্সন আছে। আমরা এই সবগুলা শক্তিকে পলিটিক্যালি কনভার্ট করছি। পলিটিক্যালি কনভার্টের সময় অনেক ব্যক্তি আছেন যারা বিভিন্ন স্টেটমেন্ট ক্রিয়েট করেন। এই পর্যন্ত আপনি এনসিপির যতগুলো পাবলিক স্টেটমেন্ট রয়েছে আমাদের পেজে গিয়েছে, সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত কোন একটা স্টেটমেন্টে আপনি মব ভায়োলেন্সকে উস্কে দেওয়া কোনো কিছুর জায়গায় পাবেন না। কিন্তু আমাদের মুশকিলটা বলি, আপনারা যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন এনসিপিতে, ধরেন জনাব নাহিদ ইসলাম, জনাব
আক্তার হোসেন, আপনি, জনাব হাসনাত, জনাব সার্জিস, বা আমাদের যে আপারা আছেন, সেই আপাদের তারা যেহেতু একটা জাতীয় নেতৃত্বের জায়গায় গেছেন, অনেক অনেক তরুণের স্বপ্নের জায়গায় গেছেন, আপনারা যা করবেন বা যা করেন সেটা কিন্তু আরও বিভিন্ন জায়গায় সেটি আসলে মানে কি বলে অনুসৃত হয়। তো এখন আপনি যদি বলেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দিতে হবে এবং এনসিপি থেকে যদি এইটার কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ না করা হয়, যদি জনাব হান্নান মাসুদ এই কথার জন্য যান যে প্রশাসন আমার কাছে বলেছে যে এইখানে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আপনারা এসে এটাকে কোনো মতো একটা টেকেল দেন, এইটা যদি এনসিপি থেকে এটার ব্যাখ্যা না দেওয়া হয়, বরং এটাকে উৎসাহিত করা হয়, তাহলে কিন্তু আরেকটা থানায় গিয়ে আরেকটা ঘটনা এরকম করে ঘটে। যেমন ধরেন আমাদের সবার খুব প্রিয় নেতা জনাব হাসনাত আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, আমি ওনাকে সিম্পলি বলেছিলাম যে আপনি যে রাস্তা তুলে নিচ্ছেন নিজের হাতে, এটা করতেছেন, এটাকে আপনি ঠিক করতেছেন কিনা। আপনাদের লোকজন কিন্তু মনে করতেছেন উনি ঠিক কাজ করছেন, কারণ ওখানে দুর্নীতি হয়েছে, ওইটা বন্ধ করে দেওয়া দরকার ছিল। আমি এই জায়গায় প্রশ্ন করতে চাইতেছিলাম যে দুর্নীতিও যদি হয়, এইটার ক্ষেত্রে আইন নিজের হাতে আপনারা তুলে নিবেন কিনা, আমরা এরকম একটা বন্দোবস্ত আপনাদের কাছ থেকে দেখতে পাবো। এনসিপির এটার অবস্থাটা কি? এনসিপি বাংলাদেশে কোনো আইন হাতে তুলে নিবে না, as far as long যেহেতু স্টেট এখানে স্টেবল সিচুয়েশনে রয়েছে। আপনারা জানেন যে জাতীয় পার্টির সামনে, অফিসের সামনে যখন আর্মির কনভেগুলো ছিল, সেখানেও আমরা বলছিলাম যে ডিসিপ্লিনারি ওয়াইতে সবাই থাকবে, এখন কোনো নাই, কারণ রাষ্ট্রের স্টেবিলিটি, একটা গভর্নমেন্ট রয়েছে, এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে। এবং আমি আপনাকে শুরুতেই বলেছিলাম, we are trying to convert the revolutionary people in a political section, so it's a very tough work. আপনারা জানেন এই গণঅভ্যুত্থানটা হয়েছিল, এর একটা অগ্নিস্ফুলিঙ্গ লাভা ছিল, but we tackle this situation. We have to tackle 186 movement in the state. এটা কোনো দল এসে করে নাই, আমাদের এই লাভাটা আমাদের সংকুচিত করতে হয়েছে। এখনো বিভিন্ন জায়গায় আমরা বলি স্পষ্টত বক্তব্য, আমরা এনসিপির পক্ষ থেকে কোনো মব ভায়োলেন্সকে বাংলাদেশের অপরাধ যে রাজনৈতিক দলগুলো করে থাকে তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি। এনসিপির এবং কোন কর্মকর্তা ব্যক্তিবৃন্দ এনসিপির প্যাড ব্যবহার করে, এনসিপির পরিচয় ব্যবহার করে দিয়ে যদি এই কাজটা করে থাকে, আপনারা আইন শৃঙ্খলার হাতে তুলে দেন, আমরা তাদের দায়িত্ব নিব না। স্পষ্টত কথা। আপনার বক্তব্য খুবই পরিষ্কার। যাই হোক, আপনি এটা বলেছেন যে মব আপনারা উৎসাহিত করেন না। আমরা খুব ছোট কথায়, যেহেতু আমরা অনুষ্ঠানের দিকে একটু অনেকগুলি সময় হয়েছে আজকে, যদিও আমরা একটু আপনাদের যদি সময় থাকে একটু বাড়তি সময় একটু নিতে চাইবো। এনসিপির জনাব রাসেদুল পাটোয়ারী, এইটা আপনি 1-1.5 মিনিটে আমাদেরকে একটু বলবেন কি যে এনসিপির আসলে কোন পরিচয়টা আমরা, মানে এনসিপি কি জাতীয় মানে সব জনগণের সামনে তার মূল পরিচয়টা আমাদের সামনে দাঁড় করাতে পেরেছে? যে যেমন ধরেন জামায়াতে ইসলামীর সাথে আপনাদের সম্পর্ক, ইসলামী আন্দোলনের মঞ্চ বা হেফাজতের মঞ্চ, নারী সংস্কার বিরোধী কর্মসূচির মঞ্চ, সেই সব জায়গায় আপনাদের দলের নেতাকর্মীদের আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পাই। এনসিপির একটা স্পষ্ট অবস্থান দেখতে পাই না। এই রাজনীতিটা বা চিন্তাটা, দর্শনটা কি? আমি মোটা দাগে কয়টা প্রশ্ন করি। আপনি বলছেন ধর্ম নিয়ে ব্যবসা করবে না, সেটা একটা পরিষ্কার হয়েছে। আপনাদের নারী নিয়ে আপনাদেরটা কীরকম একটা অবস্থান হবে, সংখ্যালঘু দিনে আপনাদের একটা কীরকম অবস্থান হবে, ভারত প্রশ্নে আপনাদের কীরকম অবস্থান হবে, সেই তিনটা জিনিস যদি আপনারা একটু আমাদেরকে বলেন। নারী, সংখ্যালঘু, ভারত প্রশ্নে আমাদের সরাসরি অবস্থান, ভারতীয় যারা জনগণ রয়েছে আমরা তাদেরকে ভালোবাসি। আমরা মনে করি না এখনো ভারতীয় যে জনগণ রয়েছে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন। এই মানুষগুলো আমরা একই নদীর মাছ খাই, গঙ্গা জলে কেউ সিঁদুর পরে, গঙ্গা জলে কেউ স্নান করে পরিষ্কার হয়, সেই গঙ্গা জলেই কেউ কিন্তু অজু করে নামাজ পড়ে। ফলত এই গঙ্গার পানি যেমন একীভূত সবাইকে করেছে, আমরা সেই গঙ্গারই লোক, এবং এই পদ্মা নাম হোক, গঙ্গা নাম হোক, আমরা একীভূত থাকবো। কিন্তু ভারতীয় যে এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে বাংলাদেশকে নিচু জাত হিসাবে দেখে, আমরা সেই জায়গাতে অপোজ আছে, আমাদের বিরোধিতা আছে, আমরা একটা মিউচুয়াল রেসপেক্ট চাই। আমাদের পারমাণবিক বোমা থাকতে হবে এটা আমরা বিশ্বাস করি না, আমরা সাউথ এশিয়াতে পারমাণবিক বোমা চাই না, আমরা সাউথ এশিয়াতে শান্তি চাই। শান্তির জায়গায় পারমাণবিক বোমা না থাকা, ছোট রাষ্ট্র এটা হওয়ার কারণে কেউ যদি আমাদের হ্যাঁ করে দেখে, ছোট করে দেখে, বিভিন্ন ধরনের অমূলক কথাবার্তা বলে, এটা আমরা মেনে নেব। এই জন্য 18 কোটি জনগণ যতদিন জীবিত আছে, এটা যে কোনো রাষ্ট্রই হোক, মিউচুয়াল রেসপেক্ট চাই আমরা, মানবিক মর্যাদার জায়গা। নারী প্রশ্নে 2 নম্বর হলো নারী ইস্যু। নারী ইস্যু তো আমরা প্রো উইমেন, আমরা মনে করি বাংলাদেশের বড় একটি অংশ রয়েছে নারীরা। আমার যখন বেবি হয়েছে, আমিও বিবাহ করেছি, আমার যখন সে প্রেগনেন্ট ছিল সে কিন্তু পুষ্টিগত খাবার পায় না। কেন পায় না?
কারণ অন্যান্য দেশে আমি যতটুকু পড়াশোনা করেছি, খোঁজ নিয়েছি, পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের প্রেগনেন্সির সময়ে যেই ধরনের স্বাস্থ্য এডুকেশন দিয়ে থাকে, এটা বাংলাদেশে নাই। তো ফলত বাংলাদেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থার পরে তাদেরকে কর্মদক্ষমে পরিণত করার স্কিল সেট বাংলাদেশে দিয়ে থাকে ইউনিভার্সিটিতে, তাদেরকে ওই জায়গায় চাকরিতে নিয়ে যাওয়া, তাদেরকে তাদের যে মাতৃত্বকালীন থেকে শুরু করে একজন নারী হিসাবে পরিস্ফুটিত হয়ে ওঠা, যেটা বিদেশের বিভিন্ন রাষ্ট্রগুলোতে আছে, সে জায়গাটা বাংলাদেশের নাই। এবং আপনি দেখেন এই যে দশকে যে তার গার্মেন্টস মানে ব্যবসা শুরু হয়েছে, আপনি মানে আমরা পুরো ব্যাখ্যা শুনতে পারবো না, আপনি শুধু অবস্থানটা জানান, আমরা ব্যাখ্যাগুলি নিয়ে পরে বলবো। একটু এক মিনিটে যদি শেষ করেন দয়া করে প্লিজ। এই যে দশকে যে গার্মেন্টস ব্যবসাটা শুরু হয়েছিল, শুধু ব্যবসায়ীদেরকে প্যাম্পারিং করা হয়েছে, কিন্তু ওই যে নারী যে সুতার কলটা চালাইতো, এখনো চালাচ্ছে, সেই নারী যেই টাকা দিয়ে শুরু করেছে, এখনো সেই টাকা দিয়েই অল্প কিছু টাকা হলো বেড়েছে, ন্যূনতম মজুরিটাও পাচ্ছে না। তো নারীদের কেন গার্মেন্টস ব্যবসায়ী হচ্ছে না? আপনারা এগুলো রাজনৈতিক দলকে জিজ্ঞেস করেন, তারা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত, তাদেরকে জিজ্ঞেস করেন। বড় একটা মার্কেট তো এখানে পড়ে রয়েছে। এই জন্য আমরা বলি নারীদেরকে আমরা একটা মর্যাদাকর ব্যবস্থা নিতে চাই, যেখানে নারী তার স্বাধীন সত্তা নিয়ে বসবাস করবে। নারী যে প্রশ্নটা রাজনৈতিক দলকে ডিল করতে হয়, এটা যাতে রাজনৈতিক দলকে ডিল করতে না হয়, নারী তার নারীর কোশ্চেনটা নারী ডিল করবে, এটা হলো আমাদের নারীদের প্রশ্ন। এবং আমাদের আপনি এটা একদম এই লাইনটা আপনার মানে আমি আপনার সাথে মানে আমি খুব আশাবাদী হলাম আপনার এই লাইনটা শুনে, যে আপনি এটা ন্যায় এবং একটা অগ্রসর অবস্থান চান। আপনি যদি সংখ্যালঘুদের নিয়ে বলেন আপনাদের দলীয় অবস্থানটা কি? সংখ্যালঘুদের প্রশ্নে বাংলাদেশে যে গভর্নমেন্টে থাকুক না কেন, আমাদের প্রাইম কনসার্ন হলো তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। আমরা কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র না। আমরা 71 সালে এই বিষয়টা খারিজ করে দিয়েছি। 1940 সালে আমরা একটা রাষ্ট্র চেয়েছিলাম, আমরা ওই সময় রাষ্ট্রটা কোনো ধর্মের ভিত্তিতে অনেকে এক্সপাইরেশন করেছিল, সবকিছু খারিজ কিন্তু 71 হয়েছে। এবং 24-এ এসে আমরা 47-71-কে মিলিয়েছি। আমরা বাংলাদেশের মানুষ যতদিন জীবিত থাকবো, যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান একজন মানুষ হিসাবে আমার প্রথম দায়িত্ব হলো আমাদের যারা মাইনরিটি রয়েছে তাদেরকে আমাদের রক্ষা করা। এবং এটা কোনো তাদেরকে ধর্মীয় পরিচয় না, এটা সিটিজেন আকারে আমরা দেখি। এজন্য আমাদের দলটার নামও দিয়েছিলাম আমরা নাগরিক আইডিয়া। এজন্য আমরা সিভিক ন্যাশনালিজমে বিশ্বাসী। এবং এই জায়গাটা আমি খুব স্পষ্ট করছি। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারী আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই। আপনি আসলে ধর্ম, সংখ্যালঘু, নারী এবং এই বিষয়গুলিতে আপনার অবস্থান আপনি জানিয়েছেন। আমরা আশা করব যে ইশতেহার আকারে ওই অবস্থানগুলি আমরা নিশ্চয়ই এনসিপির ক্ষেত্র থেকেও আমরা 3 তারিখে শহীদ মিনারে এই ইশতেহার পাবলিশ করব। আমরা চাচ্ছি, কারণ জি 10 সেকেন্ড আমরা ঢাকাতে যখন বসেছিলাম, আমরা কিন্তু গ্রামে মেশার সুযোগ হয় নাই। আমি যদিও গ্রাম থেকে এসেছি, এখন কিন্তু গ্রামের কানেক্টিভিটিটা করতেছি আমরা, যাতে এই কথাগুলো আমরা ট্রান্সলেট করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আমাদের উপরে বিশ্বাস, আমার মনে হয় যে আপনার উপর বাংলাদেশ ভালো থাকবে। আপনার বক্তব্যের উপর বিশ্বাস রাখা মানে বিশ্বাস রাখা আমার জন্য খুবই আনন্দদায়ক। আমাদের একজন দর্শক মোহাম্মদ জাহিদুল ইসলাম, তিনি আমাকে একটা মন্তব্য করেছেন আমার সম্পর্কে, একটু পড়ে শোনাতে চাই। তিনি বলেছেন, আমার বিশ্ববিদ্যালয়ে বড় ভাই খালেদ মহিউদ্দিন কখনো আওয়ামী লীগের দালালি করে, কখনো বিএনপির, কখনো জামায়াতের, যখন যেখানে সুবিধা পায় আর কি। কথা সত্য ভাই। আমি আজকে নাসিরউদ্দিন পাটোয়ারীর এই কথা শুনে এবং ইশতেহার দেখে আমি নিশ্চয়ই এনসিপির দালালিও করব। আমার এখন পর্যন্ত মানে আজকের ইয়েতে এনসিপি আমার প্রিয় দলে পরিণত হয়েছে। আপনি দালাল হিসেবে, এনসিপির দালাল হিসেবে আমাকে অন্তর্ভুক্ত করতে পারেন। আমি একটু ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের কাছে একটু যেতে চাই। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কয়েকদিন আগে মাত্র জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী খুবই আলোচনার মধ্যে এসেছিলেন যে বিএনপি কত আসন পাবে এবং এনসিপি কত আসন পাবে, সেটা নিয়ে কথায় সারা বাংলাদেশের সবাই সেই কথার মধ্যে আলোচনায় এসেছিল। আমি আপনার কাছে একটু, কারণ আপনি শুধু তরুণ বয়স থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছেন বলে না, আমি আর আপনি প্রায় সমসাময়িক সময়ের এবং দীর্ঘকালের বন্ধুও একরকম, সেজন্য আমি আপনাকে খুব ভালো করে জানি যে আপনি যখন আইনজীবী হিসেবে আইনজীবী সমিতিতে আপনি লড়াই করেছেন, সমিতির সম্পাদক পদ মানে যেটা আসলে আইনজীবীদের নেতৃত্ব যার মাধ্যমে আসলে নির্ধারিত হয়, সম্পাদকটা দিয়েই সেটা আসলে বোঝা যায়, সেটাতে আপনি নির্বাচন করেছেন, নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই হিসাবে বাংলাদেশের রাজনৈতিক সিনারিওটা আসলে আপনি কীরকম দেখেন? মানে
আপনি কি এরকম দেখেন যে বিএনপি 300 আসনে নির্বাচন করলো, 300 আসনের মধ্যে 295টা পাইলো, আর ধরেন 100 সংরক্ষিত আসনের মধ্যে সেই প্রপোর্শনালি পাইলো? আপনি কি এরকম একটা দেখেন, নাকি কি দেখেন? নাকি নাসিরউদ্দিন পাটোয়ারির যে সেই বলা যে বিএনপি আসলে অল্প কয়টা আসনে বেশি পাবে না, 300 আসনে জিতবে হচ্ছে এনসিপি, সেটা আপনার মধ্যে একটু ভয় ধরিয়ে দিয়েছে? এইটা কিরকম আসলে জনাব রুহুল কুদ্দুস কাজল যদি বলেন। খালেদ, নাসিরউদ্দিন পাটোয়ারি তো তরুণ রাজনীতিবিদ, নতুন রাজনৈতিক দলের নেতা। তার যে বক্তব্যের কথা আপনি বললেন, সে বক্তব্যটা আমি লক্ষ্য করেছি এবং দেখেছি। তিনি বলেছে বিএনপি 50টা থেকে 100টা সিট পাবে না। আমি যদি ভুল না বলি, উনি আরেকটি বক্তব্য হচ্ছে তারা পার্লামেন্টে যাবেন এবং 400 সিটের মধ্যে 300 সিট পাবে এনসিপি। এটা হয়তো তার একটা রাজনৈতিক ভাবে আগামী দিনের কিছু মানুষকে আকৃষ্ট করার জন্য এমন একটি কথা তিনি বলে থাকতে পারেন বলে আমার বিশ্বাস। তবে আমি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন তরুণ প্রতিশ্রুতিশীল রাজনীতিকের কাছে প্রত্যাশা করব, একজন সিনিয়র নাগরিক হিসেবে, আমাদের দেশে এরকম কিছু বালখিল্য কথা বলে কিছু কিছু মানুষের নামের সঙ্গে কিন্তু ট্যাগিং হয়ে গেছে। যেমন কোন ব্যক্তির নাম হাসান থেকে হয়ে গেছে হাসাও, কোন ব্যক্তির কথাবার্তা প্রত্যেকটা মানুষের জন্য আনন্দদায়ক কিংবা কখনো কোনো ট্রল করার সুযোগ হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি ইতিপূর্বে আপনার শোতে ছিলাম, যতটুকু আমার কাছে মনে হয়েছে যে তার মধ্যে দেশপ্রেম আছে, দেশ নিয়ে চিন্তা আছে। আমি তাকে অনুরোধ করব যে তাই যদি উনি মনে করতে পারেন, তাহলে তা এনসিপির পক্ষ থেকে সবচেয়ে আগে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে নির্বাচন প্রত্যাশা করা উচিত। কারণ কোন দল কতটি আসন পাবে সেটি একমাত্র নির্ধারিত হবে ভোটার তার ভোটের প্রয়োগের মাধ্যমে, নেতা নির্বাচনের মাধ্যমে। আমার মনে হয় এনসিপির এই কনফিডেন্সটা যদি এনসিপির রাজনৈতিক দলের যদি অবস্থান হয়ে থাকে, নাসিরউদ্দিন পাটোয়ারির যদি ব্যক্তিগত বক্তব্য না হয়, তাহলে আমার মনে হয় অনতি বিলম্বে তাদের দাবি করা উচিত যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল দিয়ে তাদের যে হিসাব, সেই হিসাবটা মিলিয়ে নেওয়া। আমি এই কথাটা না কয়ে পারলাম না। আমি কিন্তু ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের এই কথাটা শুনছি, কিন্তু আমাদের কিছু লোক আমার সঙ্গে কথা বলে যারা বিভিন্ন জায়গায় আছে, তারাও কিন্তু বলতেছে যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিএনপির কথা এখন কেউ বলে না। মানে এনসিপির কথাই যে বলে এরকম বলে নাই, কিন্তু বিএনপি নাকি ইররিলেভেন্ট এই গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। ইলেকশন আসলে আপনারা একটা টাকা দিবেন, একটা বড় মানুষকে নমিনেশন দেওয়া হবে, সে হয়তো অন্য কিছু করবে, কিন্তু বিএনপি কিন্তু এখন তৃণমূল পর্যায়ে ইররিলেভেন্ট। না, এটা আরেকটা কারণ হতে পারে। এখন মিডিয়ার অবাধ তথ্য প্রবাহের কারণে মানুষ সবাই যার যার মতো একটা নিজের একটা হিসাব কষে নিয়েছে। এটা মিডিয়া না, মিডিয়াতে এটা প্রকাশ না, মানে আমাকে বিভিন্ন লোক বলছে, আমি বিশ্বাস করি নাই। আমার কাছে মনে হয় ভোটের আলোচনা, খালেদ আমি একটা কথা বলি, ভোটের আলোচনাটা কখন শুরু হয়? আমি নিজেও ভোটের রাজনীতি করেছি। ভোটের আলোচনাটা তখনই শুরু হয় যখন একটা নির্বাচনে শিডিউল ঘোষণা করে, যখন একটা নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে, প্রার্থীর গুণাগুণ, দলের অবস্থা, নানা বিষয় নিয়ে নির্বাচন করে। এখন থেকে যদি হিসেব করে ধরি, তাহলে ইট ইজ ইন দ্য বিগিনিং অফ মান্থ অফ জুলাই 2025। ভোটের আলোচনা না, কিন্তু আছে না, আওয়ামী লীগ চলে গেছে, এতদিনকার একটা সরকার, এই সারাদিন এই শেখ হাসিনার ভাষণ টাষণ এগুলি আর শোনা যায় না, ওবায়দুল কাদের এগুলি আর শোনা যায় না। তাহলে এখন কি শোনা যায়, কি আশা করা যায়? সাধারণ মানুষ এই প্রশ্নের জবাবে কিন্তু বলতেছে না যে বাহ খুব ভালো, এখন আমরা বিএনপির কথা শুনি, এটা বলতেছে না। কিন্তু আসলে আপনি 5 জুলাই আগস্টের তো বাংলাদেশের রাজনৈতিক কালচারের একটা বিরাট বড় পরিবর্তন ঘটে দিয়েছে, এটা সত্যি। আপনি টেলিভিশন খুলবেন, প্রাইভেট টেলিভিশন চলেন, আপনার টেলিভিশন চ্যানেলে আমি আসতে পারবো না, আমার ভয়ের মধ্যে থাকতে হবে, আমার সারাদিন রাস্তায় দৌড়াইতে হবে, আমার সারাদিন মামলা মোকদ্দমার মধ্যে ঘরে ঘুমাতে পারবো না। এই সংস্কৃতির অবস্থা তো নাই। আপনি যে স্বাধীনতা নিয়ে এখন আপনার সামনে আমি কথা বলছি, সেই স্বাধীনতাকে আমি 5ই আগস্ট 2024-এর আগে এভাবে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি? আমি এখন সরকারকে সমালোচনা করছি, আমি একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা বলছি, এবং শুধুমাত্র আমি না, যে কোনো নাগরিক বলছে। সুতরাং এই যে মুক্ত প্রবাহ আবহ, এই আবহ তো আমরা গড়ে ওঠেনি। সুতরাং যা কিছু আমরা গত 15-16 বছরের মধ্যে দেখেছি, তার একটা ব্যত্যয় ঘটছে, সেটা দেখছি না বলে অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। যেমন সে ফর এক্সাম্পল, ফ্যাসিবাদ আমলে মানুষকে প্রকাশ্য আওয়ামী লীগের সমালোচনা করতে পারতো না, বরং তারা এমন একটা ন্যারেটিভ তৈরি করতো, সব মানুষ আমাদের, আপনার বাইরে আর কাকে ভোট দিবে। এবং আমি এও শুনেছি গণভবনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন সাংবাদিকরা যে বলছে, বাংলাদেশের মানুষ আপনাকে ছাড়া আর কাকে ভোট দিবে। তারা তাচ্ছিল্য করে বিএনপি কে বলতো,
তারা তাচ্ছিল্য করে বিএনপি কে বলতো আপনাদের নেতাকে, আপনাদের দলের প্রধানমন্ত্রী হবে কি। এই এরকম একটা তাচ্ছিল্যের মধ্যে যে দল, এমন একটা তাচ্ছিল্যের মাধ্যমে যে রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন পর্যন্ত গড়ে তোলা হয়েছে, তার বিরুদ্ধে বর্তমান এই সময়কার বাস্তবতাটা আপনি প্রশ্ন আমি একটু ঘুরাই করি, আপনি 1 মিনিটে যদি একটু বলেন। জনাব তারেক রহমান এখন দেশে ফিরতেছেন না, সেটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতেছি, কোনো জায়গায় কোনো উত্তর পাই নাই, সেটা নিয়ে আমি না বললাম। কিন্তু জনাব তারেক রহমান কনসিস্টেন্টলি বলে যেতেছেন এইবারের নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন, সেটা কেন বলতেছেন তাহলে? কঠিন আমি তো দেখি 292 সিট পাবে বিএনপি, 95 সিট, 295 সিট। তারেক রহমান সাহেবের কাছে কঠিন কেন মনে হচ্ছে? না, তারেক রহমান সাহেব তিনি রাজনৈতিক দল ধরেন, তিনি প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করেন। তিনি যদি কোনো ব্যক্তি, আপনি এবং আমি, আমরা যদি ছোটখাটো একটা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করি, কখনো প্রতিদ্বন্দ্বীকে কখনো সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ওই যে আপনার খরগোশ এবং কচ্ছপের গল্প মনে আছে না? রাজনৈতিক দল হিসেবে জনাব তারেক রহমানের কথাই নাসিরউদ্দিন পাটোয়ারি ইকো করছেন যে যেহেতু কঠিন হবে 100টা পাবে। আমি কেন বলছি শোনেন, রাজনৈতিক ওটা সংখ্যা না, রাজনৈতিক দলে আপনাকে খেয়াল করতে হবে যে ফ্যাসিবাদ মুক্ত বর্তমান সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার ফলে, ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা আওয়ামী লীগ পন্থী এবং এন্টি আওয়ামী লীগ যে পলিটিক্যাল যে সিনারিও ছিল, সেটা তো আপাতত দৃষ্টিতে নেই। বরং এন্টি আওয়ামী লীগ ফোর্স যাদের মধ্যে, তারাই কিন্তু এখন ক্রিয়াশীল রাজনৈতিক দল। সুতরাং আপনাকে যদি পরবর্তী নির্বাচন, যদি নিকট ভবিষ্যতে, যেটা আমরা ফেব্রুয়ারি 2026-এর মধ্যে নির্বাচন প্রত্যাশা করছি, আলটিমেটলি এই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হতে হবে অনেকটা বলতে পারেন যারা বিগত দিনে আন্দোলনের সাথী ছিলেন, রাজনৈতিক সহকর্মী ছিলেন, যাদেরকে নিয়ে মনে করা হতো যে তারা এন্টি ইন্ডিয়ান ব্লকের, এন্টি আওয়ামী লীগের ব্লকের সঙ্গে যারা সেন্টিমেন্ট যারা ধারণ করেন, তাদের যে একটা সবার একটা সম্মিলিত আমি এটা শেষ পর্যায়ে আপনার কথা শুনতে চাই। আমি আপনাকে শেষ করি, না আপনার কাছে আসবো, আমরা শেষ কথাটা শোনার জন্য আসবো। আমি খালি কথাটা বলে রাখি। আচ্ছা, একটা কথা আমি প্রসঙ্গ করে বলে রাখি। বলেন। 2018 সালে নির্বাচনে ডক্টর কামাল হোসেনের সঙ্গে বিএনপি সহ তারা তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে তথাকথিত যে প্রতিশ্রুতি পেয়েছিল ভোট সুষ্ঠু হবে, বঙ্গবন্ধুর কন্যা, তো তারা যারা তখন আশা করে গিয়েছিল, তাদের তো আশা তেমন ধূলিসাৎ হয়েছে। তো তারা যা বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দল এককভাবে থেকে সম্মিলিতভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, এমন তো হতে পারে যে আগামী দিনের নির্বাচনে তাদের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং এই প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্যই আমার মনে হয় জনাব তারেক রহমান তার দলের নেতা কর্মীদেরকে অ্যালার্ট করেছেন যে শুধুমাত্র তোমাদের প্রতিদ্বন্দ্বীকে চিন্তা করতে হবে না, তোমার নিজেকেও একইভাবে পরিচালিত করতে হবে, এমন ভাবে গড়ে তুলতে হবে যেন তুমি গ্রহণযোগ্য হও। ঠিক আছে, আমি আমার মন্তব্যটা করে রাখি। বিএনপির মনে এখন ভয়, কারণ প্রতিবার যেহেতু আওয়ামী লীগের এনটিতে একটা ইলেকশন হয়, বিএনপি এইটাকে আওয়ামী লীগকে দেখায় বলতে পারে যে দেখো আওয়ামী লীগের কাছে ক্ষমতা চলে যাবে। এখন যেহেতু আওয়ামী লীগ সিনারিওতে নাই, বিএনপি জানে যা তাদের কোনো পলিটিক্যাল ক্যাশ নাই যেটা দিয়ে আসলে জনগণের কাছে তারা যাইতে পারে, সেহেতু এনটি আওয়ামী লীগ যে কোনো ফোরামই, সেটা জামাতে ইসলামী হোক, এনসিপি হোক, বিএনপির চেয়ে ভালো করতে পারে, এই সম্ভাবনা বিএনপির আশঙ্কা বিএনপির মনের মধ্যে আছে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এই প্রসঙ্গে আপনার আমি শেষ কথা শুনবো এখন না, আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যেতে চাই, কারণ জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে আমার একটা খুবই নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থকদের কাছ থেকে খুবই গালি খাওয়ার মতো একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা একটু করতে চাই। যদিও জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, জনাব হাসনাত, জনাব সার্জি, জনাব নাহিদ, জনাব আসিফ, এদের সবার সঙ্গেই আমার খুবই মধুর সম্পর্ক, কিন্তু কেন জানি বাস্তবে পর্দায় ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে উল্টার দিকে। যাই হোক, আমি একটু পড়ে শোনাই জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির প্রশ্নটা চাওয়ার আগে। জেরিনা ইয়াসমিন, উনি আমাকে, অবশ্য আমার বলে লাভ নাই, আমি আর কাজল ভাই কিন্তু দীর্ঘদিনের বন্ধু, প্রায় 30-35 বছরের। আজকের পরে কাজল ভাই আমারে বলতে পারে যে তুমি আমার এগুলি কি কইলা। হাওয়েভার জেরিনা ইয়াসমিন আমাকে বলতেছে, শ্রদ্ধেয় খালেদ ভাই, একটু কারেকশন আছে, আপনি আপাদমস্তক আওয়ামী লীগ, এটা বুঝতে রকেট সাইন্স জানতে হবে না, ভেরি গুড, তবে সেটাকে ঢাকার জন্য বাকি সব দলের হয়ে মাঝে মাঝে কান্নি মারেন, জাস্ট এইটুকুই, কনফিউশনের সুযোগ নেই। থ্যাংক ইউ সো মাচ জেরিনা ইয়াসমিন। আমি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার কাছে যেটার জন্য আসতে চাই সেটা হচ্ছে যে আপনি খুব সংক্ষেপে একটু বলবেন, কারণ আমরা কাজল ভাইয়ের কাছে জাস্ট একটা ওইটা নিয়েই যাব, যেহেতু এখন এনটি আওয়ামী লীগ প্ল্যাটফর্মটা নাই, এনটি আওয়ামী লীগের চেতনা, আসলে আমি এটা চেতনাও শব্দটা বলতে চাই না, এনটি আওয়ামী লীগের যে দর্শন বা চিন্তা বা নীতি সেটা সবাই ধারণ করতেছে, সেজন্য বিএনপি ভয় পেতেছে তার ভোটগুলি ভাগ হয়ে যেতে পারে। এটা নিয়ে আসলে বিএনপি কি মনে করে? জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন দল গঠন করেন বা দল গঠন করার আগেই আর্থিক স্বচ্ছতার বিষয়ে আপনারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়েবসাইটে সেটি উঠবে, কে আপনাদেরকে চাঁদা দিচ্ছে, কে দিচ্ছে না, সেটির আসলে কতদূর? আপনারা এনসিপি থেকে, যারা এনসিপির কেন্দ্রীয় নেতা আছে, তারা বেতন নেন কিনা? যদি বেতন না নেন তাহলে আপনাদের চলে কিভাবে? আপনারা কিভাবে আপনাদের পেশাগত
মানে জীবন কিভাবে নির্বাহ করেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি? আর্থিক স্বচ্ছতার প্রশ্ন। ওয়েল, অনেকগুলো ভালো কোশ্চেন আপনি করেছেন, যেগুলো নিয়ে পিপলের মধ্যে একটা কনফিউশন রয়েছে। জি, তো আমি প্রথমে যেটা, যে বাংলাদেশে অ্যান্টি আওয়ামী লীগ নামে যে না রাজনীতিটা এটা আপনার কাছে চলছে, প্রশ্ন না, এটা কাজল ভাইয়ের কাছে প্রশ্ন। না এটা কাজল ভাইয়ের কাছে আমাকে 30 কাজল সেকেন্ড ভাইয়ের- বলতে দিতে হবে। জি জি জি, সেটা হলো নাই, ফলত বিএনপির ভোট ব্যাংকটা এখানে কমে গেছে। হ্যাঁ, আরেকটা জিনিস হলো, বাংলাদেশে কি এখন জিয়াউর রহমান খাল যে খালগুলো কাটছে এগুলো কি আছে? হুম। 2001 থেকে 6 পর্যন্ত যে দুর্নীতি করছে, খাল নাই, বিল নাই, ভারতীয় ধানের বীজ, বাংলাদেশে কোনো বীজ নাই, অথচ হলো প্রতীক হলো ধান, তো কি দিয়ে ভোট পাবে? না, এই জন্যই আমি বলেছি সেটা নিয়ে আরেকদিন টকশো করবো না জনাব পাটোয়ারি, সেটা নিয়ে আরেকদিন টকশো করবো না, আরেকটা জিনিস হলো- আরেকটা দিন করবো না। আরেকটা জিনিস হলো- আপনি শুধু এনসিপির আর্থিক বাংলাদেশে সচেতনতা- বিএনপির হলো সমর্থক। আমি যেটা স্টাডি করলাম, 75 থেকে পরবর্তী জিয়াউর রহমান দল গঠন করলেন, খালেদা জিয়া আসলেন, 90 ওনারা বড় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন 1 থেকে 6 পর্যন্ত, 25-30 উপরে ওনাদের ভোট নাই। 25-30 হলে তো 90টা আসনে হয়। আমি যেটা বললাম, এটা কি কাজল ভাই ল করছেন এতটুকু বুঝতে পারেন না, নাকি এটাও আমার থেকে বুঝতে হবে আপনার? তারপরে আসি যে আমি বলেছি 300টা আসনের কথা। দেখেন খালিদ ভাই, একটা জিনিস বুঝেন, আমরা যখন রাজনৈতিক দলের প্রার্থী দিব, আমরা তো 300 আসনেই দিব। এখন আমি বললাম 150টা, ওই ছোট দল তোকে 2টা দিব, তোকে 3টা দিব, তা আমি তো 300 আসনে জেতার জন্যই প্রার্থী দিব। এটা কেমন রাজনৈতিক দল? আপনি 300 আসনে জেতার জন্য প্রার্থী দিতেছেন না, একটা লোকরে ডামি দাঁড় করায় দিচ্ছেন, ওরে দিয়ে ওরে জিতাবেন। এই সংস্কৃতি থেকে ভাই আপনাদেরকে বের হতে হবে ভাই, এগুলা অতীত সংস্কৃতি। এই জন্য এখন আমি বললাম সেটা একদম অ্যাবসলিউটলি, আপনি যদি আমরা 1 ঘন্টার বেশি 200 আসন জিততে হবে, আমি বললাম যে আমাদের 200 আসন জিততে হবে। 200 আসন বাকি 100 জনের ভিতরে থাকবে ভাই, কে না কে জিতবে। ওই 200 জনের মধ্যে কি আমার নামটা? এটা হয় কি জনাব পাটোয়ারি, আমি একটু আপনাকে বলি, আমরা দেখেছি কি রাজনৈতিক দলগুলি জানে যে কোথায় তাদের কতটুকু স্ট্রেংথ, সেই অপটিমাম স্ট্রেংথকে ধরে তারা একটা ম্যাপ প্রণয়ন করে। যেমন আওয়ামী লীগ জানে যদি আওয়ামী লীগ নির্বাচন করে গোপালগঞ্জে তারা সব আসনে জিতবে, তেমনি বিএনপি জানে তার স্ট্রেংথ আছে বগুড়ায় সব আসনে জিতবে। আমি খুব জেনারেলাইজ কথা বললাম। এরকমভাবে কোন কোন আসন তাদের একেবারে সবুজ, কোনটা একটু গ্রে, কোনটা লাল, সেরকমভাবে তারা করে। সেই জন্য প্র্যাকটিক্যালি বিএনপি ভোটের আগে 2001 সালের ভোটের আগে সেইটার ব্যাপারটা আমি পুরোপুরি দেখেছিলাম বলে আমি জানি। তারা নির্বাচন হওয়ার আগেই তারা জানতো যে নিরপেক্ষ নির্বাচন হলে তারা কতটা আসনে তারা নিশ্চিত জয়লাভ করবে। মাঠের তো আসে সেরকম ভাবে সেটা বলে আর কি। ঠিক আছে, আচ্ছা, আমরা ওগুলো নিয়ে আরেকদিন কথা বলবো না জনাব পাটোয়ারি, আরেকদিন কথা। এরকম বিএনপি এই ডেটা ভিত্তিক ভোটের ম্যাপিংটা স্মার্টলি আসলে আওয়ামী লীগেরা আগে শুরু করেছে, মানে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল হওয়ার আগে শুরু করেছে, যেটাকে হাওয়া ভবন কেন্দ্রিক যেটা 2001 সালে বলা হয়, সেই ডিজিটাল ম্যাপিংটা সেটা এখানে জানি খালিদ ভাই, এগুলো জানি কোন এজেন্সির মাধ্যমে করছে এগুলো আমরা জানি। এখন তারা ওই এজেন্সিগুলোকে হায়ার করতেছে তাও আমরা জানি। ফ্যান্টাস্টিক। আপনি যদি আপনাদের দলের কথা এখন হলো আপনাদের দলের কথা, হ্যাঁ, এখন হলো যে ভারতীয় যে বিজেপি যেটা বলেছিল, জনসংঘ যখন ছিল অথবা জনদলটা যখন ছিল, জনদল কয়টা আসনে চিন্তা করেছিল? এবং 1990 সালের আগে বিএনপির কি অবস্থা? প্রার্থী খুঁজে পাওয়া যায়, কিন্তু তাদের একটা স্বপ্ন ছিল, জিয়াউর রহমান স্বপ্নটা দেখিয়েছিল। আমি খালেদা জিয়া খুবই রেসপেক্ট করি, আমি ওনার সাথে পার্সোনালি দেখা করেছিলাম, আমার স্বপ্ন ছিল যে ওনার সাথে কিছু জিনিস আমি শেয়ার করবো, জিজ্ঞেস করবো। নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি বিএনপি থেকে এনসিপিতে আসেন, আপনি বিএনপি থেকে এনসিপিতে আসেন, বিএনপি থাক, বিএনপি নিয়ে আরেকদিন কথা বলবো, সত্যি আপনি এনসিপিতে আসেন, এনসিপিতে আপনাদের না এটা তো এই যে রুহুল কুদ্দুস ভাই, এই যে একটা মানে ওনার মতন সিনিয়র লয়ার, আমাকে আজকে একজন বলছে যে ওনাকে সম্মান দেওয়ার জন্য, কারণ উনি নাকি সামনে হলো লয়ার সেক্টর নিয়ন্ত্রণ করবে, পরে নাকি মামলা টামলা খাইলে উনি আমারে আরো বেশি করে ঢুকায় রাখবে, আর কি আপনি খোঁজ নিলে জানতে পারবেন। সরি টু সে, আমি আপনাকে রেসপেক্ট করতাম, আপনি যে শব্দ আজকে চয়ন করেছেন আপনি এটা এক্সপ্যান্ড করবেন, 1 নাম্বার। 2 নাম্বার জিনিসটা হলো, আপনি আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের কথা বলেছেন, এই যে বালখিল্য যে একটা শব্দ ব্যবহার করেছে উনি, এবং এটা উনি সিনিয়র লয়ার হিসেবে, লার্নার পারসন হিসেবে উনি লন্ডন থেকে এডুকেটেড হয়েছে এবং সেখানে যথেষ্ট আমার মনে হয় যে এই শব্দটা এক্সপ্যান্ড করা উচিত। 2 নাম্বার জিনিস জি আর্থিক খাত, ফাইন্যান্সিয়াল কোশ্চেন। জি আচ্ছা, ফাইন্যান্সিয়াল কোশ্চেন আপনি কথা বলেছেন। আচ্ছা, বেশি কাজ আপনি বলেছেন, আমি একটু বালখিল্য শব্দ এগুলো আপনি বলতে পারেন না। 2 নম্বর জিনিস হলো ফাইন্যান্সিয়াল যে বিষয়টা, সেটা হলো যে আমরা একটা নীতিমালা করেছিলাম, নীতিমালার মধ্যে আমরা এনেছিলাম আমাদের 2টা জিনিসকে মিক্সড করতে হবে। মিক্সড করতে গিয়ে
আমার যে পলিটিক্যাল কালচার রয়েছে সেটার জন্য আমরা স্টাডি করার জন্য নির্বাচন কমিশনের আরপিওটা স্টাডি করলাম, সাউথ এশিয়াতে যে পলিটিক্যাল পার্টিগুলার যে ফাইন্যান্সিং সিস্টেম সেটা নিয়ে স্টাডি করে আমরা ভারতে গিয়ে যেটা পাইলাম সেটা হলো রাহুল গান্ধীর কিন্তু যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার এটা হলো বিজেপির মোদি হলো ফ্রিজ করে রেখেছিল, বিজেপি আবার বন্ড ছেড়েছিল। আমরা একটা সুন্দর মডেল আবার হলো মালয়েশিয়াতে গিয়েছি, মালয়েশিয়ান যে তরুণ প্রজন্ম তারা ফাইন্যান্সিয়াল মডেলের ক্ষেত্রে নতুন একটা ধারা নিয়ে এসেছিল। থাইল্যান্ডের একটা তরুণদের একটা পার্টি মুভ ফরওয়ার্ড পার্টি, আপনি শুনেছেন 167 তারা সিট পেয়েছিল, তাদেরও তো ফাইন্যান্সিয়াল একটা মডেলে তারা সিস্টেম নিয়ে এসেছিল। আর বর্তমানে আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট ক্যান্ডিডেট বলা হয়ে থাকে এওসি কে। এওসি একজন বারটেন্ডার ছিলেন, খুবই স্ট্রাগল লাইফে ছিলেন, তার ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স খুবই স্ট্রং। এবং আপনি যে আমদানির কথা বলেছিলেন যে আপনি টকশোতে গত, তারও ফাইন্যান্সিয়াল আমি ব্যাকগ্রাউন্ড দেখলাম খুবই স্ট্রং এবং মানে ক্লিন। স্ট্রং বলতে তো আমরা হাজার হাজার কোটি টাকার মালিক বুঝে ওইটা নাই, খুবই ক্লিন এবং তার ট্র্যাক রেখেছে। আমরা যখন দল গঠন করলাম আমরা খুবই একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম যে স্ট্রাকচার গুলোতে বিভিন্ন দল, বিভিন্ন বিএনপির এমপি গুলো অফার করতেছিল যে আমাদের সাথে আসো, ব্যবসা করো, কোথায় থেকে ইলেকশন করবা, কি করবা, দল চালাবা কিভাবে, বিভিন্ন দেশ আমাদেরকে বলতেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলতেছে। আমরা নো, আমরা কোনোটাতে যাব না। তখন আমরা ইয়েল ইউনিভার্সিটি, এমআইটি ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডের যারা বাংলাদেশি ডায়াসপোরা আছে তাদের সাথে যোগাযোগ করলাম, হাউ ক্যান আই সলভ দিস ম্যাটার। তারা আমাদেরকে একটা ফাইন্যান্সিয়াল মডেল বানিয়ে দিল। আমরা সেই ভিত্তিতে গিয়ে আমাদের সেই রিসার্চ বেসড যে ফর্মটা আছে আমরা সেটা অবমুক্ত করলাম, আমরা ক্রাউড ফান্ডিং এ গেলাম, আমরা টি শার্ট, ব্যাগ বিভিন্ন জায়গায় জনগণের কাছে গেলাম। অর্থাৎ আমরা যেহেতু এখনো আর্মির এস্টাবলিশমেন্ট ভাঙতে পারি নাই, আমাদের ব্যুরোক্রেসির এখন এস্টাবলিশমেন্টের যেটা আওয়ামী এস্টাবলিশমেন্ট ভাঙতে পারি নাই এখনো, মিডিয়ার এস্টাবলিশমেন্ট ভাঙতে পারি নাই এখনো, অর্থাৎ এগুলোকে চেঞ্জ করতে পারি নাই। আমরা এই জন্য হলো জনগণমুখী হলাম, এই জন্য আমরা ফাইন্যান্সিয়াল রাইট সেগুলো আমরা জানি, সেটা ওয়েবসাইটে প্রকাশ করার কথা ছিল, সেটা কি আপনারা করতেছেন? জি, আমাদের ওয়েবসাইটে আপনার ট্র্যাকিং এ সবগুলো বিষয় আছে। সেখানে হলো আমরা আবার জনগণকে একটা জিনিস হিসাব মিলিয়ে দিতে, অর্থাৎ আমাদের ডেবিট ক্রেডিটটা মিলিয়ে দিতে, সেটা হলো আমাদের কাছে আমাদের। জি, সেটা আপনারা দিচ্ছেন। ওকে, আর আপনারা কি এটা হলো ডেভেলপ হচ্ছে আমাদের, মানে যত টাকা উঠতেছে, মানে আমাদের যত অ্যাকাউন্ট থেকে ঢুকতেছে সেই জিনিসটা কত খাতে কোথায় খরচ হচ্ছে আমাদের ওয়েবসাইট হলো দুই পাশে থাকবে। সেটা কি নতুন টাকা নাকি আপনারা রূপায়ণে যে বিল্ডিং আছেন সেটার ভাড়ার টাকা, আপনারা যে ইফতার পার্টি করছেন সেটার টাকা? ভাই আপনি যে এক একটা কথার মধ্যে এলিগেশন দিয়ে থাকেন, আমরা সেগুলিও কি আপনারা দিবেন কিনা ভাই? সেগুলো আপনারা দিবেন কিনা? ওয়েবসাইটে থাকবে কিনা যে আপনারা এই ভাড়া টাকাটা কিভাবে দেন? রূপায়ণ টাওয়ার, এখন রূপায়ণ টাওয়ার বললে পিপলের একটা পারসেপশন সৃষ্টি হয়, অনেক রিকশাওয়ালা আইসা রূপায়ণ, আপনারা যেভাবে প্রতিক্রিয়া জানান সেই কারণে পারসেপশন সৃষ্টি হয়। পাটোয়ারি যেভাবে প্রতিক্রিয়া জানান, এটা যদি খুব স্বাভাবিকভাবে নিতেন যে হ্যাঁ বাড়ি ভাড়ার টাকা যেখান থেকে দেই সেটা দিব, কিন্তু এটা হচ্ছে কি আপনারা একদম ছেদ করে উঠেন। এই আওয়ামী লীগের লোকদের এরকম ছেদ করে উঠতে দেখতাম, যাই জিজ্ঞেস করতাম সাদ্দাম আপনি গাড়ি পাইলেন কই, সাদ্দাম আপনি গাড়ি পাইলেন কই, ছেদ করে উঠলো। ছেদ করে উঠেন না, বাড়িটা তো ভাড়া নিছেন, বাড়িটা তো ভাড়া নিছেন, ভাড়ার টাকাটা প্রকাশ করবেন কিনা? রেটরিক নেবেন না, এটা হলো আপনার প্রতি রিকোয়েস্ট। আচ্ছা, রেটরিক না, বাড়ি ভাড়ার টাকাটা দিবেন, যে এখানে পার্টি অফিস আছে সেখানে টাকাটা দিবেন আপনারা, মানে প্রকাশ করবেন? জি, আমরা ভাড়া দিচ্ছি, সেটা প্রকাশ করবেন কিনা? আপনারা বলছেন যে আপনাদের আর্থিক সকল স্টেটমেন্ট সবার সামনে উন্মুক্ত থাকবে, সেটা থাকবে কিনা? জি, আমরা প্রকাশ করব। কবে থেকে থাকবে? আমরা প্রকাশ করব। আমরা ফাইন্যান্সিয়াল এখানে যে বিষয়টা হয়েছে, যিনি এই আমরা যে জায়গা আমাদের অফিসটা আছে, যিনি ওইটার মালিক উনিও বিএনপির সাথে সংশ্লিষ্ট, খুবই ভদ্রজন পারসন, মানে পচা বিএনপি না, ভালো বিএনপি। উনি বলছেন আমার পরিচয় ওইভাবে পাবলিশ করিও না, ওনারটা মানে ওনার পরিচয়টা তো আমার গোপন রাখতে হবে। উনি যেহেতু আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন, তাকে আমরা পারমানন্ত করতে চাই, এই তারিখের মধ্যে আপনারা এটা জনগণের কাছে প্রকাশ করবেন। আমার কোনো উৎসাহ নাই, আমরা আগামী এক দুই সপ্তাহের মধ্যে আমাদের ট্র্যাক টিম ফাইন্যান্সিয়াল যিনি পার্টি গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনাদের আয় ব্যয়ের হিসাবটা আপনারা জনগণের কাছে প্রকাশ করবেন, তাই তো? জি, আমরা এটা পাবলিশ করে দিই। আচ্ছা, আপনারা কি কোনো বেতন নিতেছেন কেন্দ্রীয় নেতারা? এই আমাদের এখানে একটি কথা এসেছিল যে মানে জামায়াত ইসলামীর বাংলাদেশের যে মডেলটা, এটাতে হলো মানে তাদের একটা বরাদ্দ থাকে, আবার এই বিএনপির এটা হলো বুর্জোয়া পলিটিক্সের এই ক্ষেত্রে হলো পার্সন টু পার্সন এই জিনিসটা মেনটেন করে, আর বড় ভাইকে হলো বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে দেয়। তো সেই জন্য আমরা চিন্তা করছি যে আমরা আইডিয়া কেন্দ্রিক রাজনীতি করব, এখানে কোনো ভাইয়ের রাজনীতি করব না, কোনো প্রবাসী ব্যক্তির রাজনীতি করব।
সেই জায়গা থেকে আমরা বলেছিলাম এই ধরনের কোনো ফেলোশিপ প্রোগ্রাম চালু করা যায় কিনা। সেখানে আমাদের একটা প্রপোজিশন এসেছিল যেটা বিভিন্ন কান্ট্রিতে আছে। তো আমরা আবার সেটার ক্ষেত্রে আরো একটা কনসিডারেশনে নিচ্ছি, যদি ফেলোশিপ দিয়েই থাকি অনেকে আবার এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। অনেক লোক হার্ট থেকে তো রাজনীতি করতে চায়, মানুষের ভরসা করতে ওই জায়গাটা করবে না। হাউ ক্যান আই সলভ দিস? এটার জন্য আমরা আরেকটা রিসার্চ আমাদের ঢুকতে হচ্ছে। উইল সলভ দিস এভরি ম্যাটার। যতগুলো কোশ্চেন আসছে ভাই, যতগুলো দিবেন আমরা সব ডিল করে সামনে যাব ইনশাআল্লাহ। সেই জায়গাটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আপনি বিএনপির কোন নেতাকে, প্রধান নেতাকে তার আয়ের উৎস আপনার মানে আমাকে বলেছেন যে খালেদ মহিউদ্দিন আপনার বাবাও জিজ্ঞেস করতে পারবে না কখনো। আমার বাবা আসলে জিজ্ঞেস করতে পারবে না, তিনি মারা গেছেন 1989 সালে, তার পক্ষে জিজ্ঞেস করা সম্ভব না। কিন্তু আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই সেটি জিজ্ঞেস করি। আপনাদের যদি সময় সুযোগ হয় আপনারা এটি দেখে নেবেন। জুলাই মাসের অন্তত 4টে অনুষ্ঠান আমি করেছি যেগুলি ইউটিউবে আছে, সে সময়ের সেই মানে গত বছর জুলাই মাসে, সেগুলি আপনারা নিশ্চয়ই দেখে নিতে পারেন। অনেকেই প্রশ্ন করেছেন। এখন আমি প্রশ্ন করতে চাই জনাব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, যে প্রশ্নটা আমি করে গেছিলাম যে যেহেতু এখন এন্টি ইন্ডিয়ান জায়গাটা স্ট্রংলি ভাগ হয়ে গেছে, সেজন্য বিএনপির ভোট কমবে কিনা, 1। 2 হচ্ছে যে এনসিপিকে তো এটা বলতে হয়েছে যে তারা তাদের সকল আয় ব্যয়ের উৎস পাবলিকলি এটা প্রকাশ করবে, বিএনপি এটা প্রকাশ করবে কিনা 1 নাম্বার কথা। আমি বিএনপির ওয়েবসাইটে প্রতিদিন যাই, আমি এরকম কোনো কিছু লক্ষণ দেখি না। এবং বিএনপির শীর্ষ নেতারা কিভাবে জীবন নির্বাহ করেন, আমি যেমন গত প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদকে প্রায় জিজ্ঞেস করতাম যে তারা মানে ফার্স্ট ফ্যামিলি অর্থাৎ শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত কিনা, তাদের আয়ের উৎস কি, তেমনভাবে আপনাদেরও জিজ্ঞেস করতে চাই যে আসলে মানে জনাব তারেক রহমানের আয়ের উৎস আসলে কি। আপনি বাংলাদেশের সবচেয়ে, আমার ধারণা এখন সবচেয়ে বেশি আয় যারা করেন সেই আইনজীবীদের একজন, আপনি জানেন যে আয় এবং ব্যয় কাকে বলে, এটা কিরকম ঘটনাটা একটু যদি বলেন আমাদেরকে। না, আপনি যেমনটি বললেন বিএনপির একজন প্রতিনিধি হিসেবে আমিও তো বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাকে জিজ্ঞেস করেন, আমার একমাত্র পেশা আইন পেশা। আপনারা জিজ্ঞেস করে তো আপনি তারেক রহমানের কথা বলেন, আপনি কি করেন এটা আমি জানি। শুনেন, আমার দলের নেতা তাকে এই প্রশ্নটা আপনি করবেন। আমার মনে হয় বাংলাদেশে তাকে তো আমি পাই না আজকে না, কিন্তু আপনার মাধ্যমে আপনি বলে রাখি তাকে আমি পাই না আজকে না, কিন্তু তিনি যখন টিভিতে নিষিদ্ধ, কেউ তাকে টিভিতে দেখায় না, সেই গত 5 বছর 6 বছর 7 বছর ধরে আমি তার একটা ইন্টারভিউর জন্য আপনাকেও আমি বহুবার বলছি, ইউ নো দ্যাট। এবং আমি আপনাকে বলি, সুতরাং আমার দলের নেতা তার নিশ্চয়ই তিনি বৈধ উৎস এবং আছেন, এবং এই প্রশ্নটি তাকে করবেন। এই ব্যাপারে আমি এতটুকু বলতে পারি, আমাদের নেতা এবং তিনি তার পরিবারের সদস্য এবং তাদের একজন বিএনপি নেতা বলেছেন যে ডক্টর জুবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান তারা যেহেতু আয় করেন, সুতরাং তারেক রহমান সাহেবকে রাজনীতির দিকে মনোযোগ দিলেও চলে। আমি তো এতটুকুই বললাম যে তাদের পরিবারের অন্যান্য সদস্য কর্মক্ষম উপার্জনক্ষম মানুষ আছে, এর বাইরে আমাদের মনে হয় বিষয়টি তাকে জিজ্ঞেস করেন। আপনি যে কথাটি বলছিলেন সে কথাটি নাসিরউদ্দিন পাটোয়ারির যে সমস্ত কথাগুলো সেগুলো মোর অন থিওরি। আমি নিজে থিওরিতে অতটা চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করেই আমি একটা মন্তব্য করার চেষ্টা করি। যেমনটি আপনি বলেছেন, এটা বাস্তব কথা, যে আমি সে কথা বলছিলাম যে আওয়ামী লীগ বিরোধী যে শিবির, সেই শিবিরের নেতৃত্ব দিত বিএনপি। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই শিবিরের ভোটের মধ্যে তো অবশ্যই একটা টানাপোড়েন থাকবে, এবং এই টানাপোড়েনটা থাকাটা অত্যন্ত স্বাভাবিক, এটা গণতন্ত্রের সৌন্দর্য। আপনি তারেক রহমানের বক্তব্য রেফারেন্স দিয়ে যে কথাটি বারবার বলছিলেন, যে তিনি বলছেন আগামী নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অনেক কঠিন হবে। এই কঠিনের একটা কারণ হচ্ছে ভোটারদের মন জয় করা। আপনি আমাদের দলের নেতার বক্তব্য থেকে এই কথাটা কিন্তু স্পষ্টত যে মানুষের ভোটারের মন জয় করার মাধ্যমেই তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। এটা বাংলাদেশের মানুষের জন্য একটা আশ্বস্ত হওয়ার বিষয়। তার দলের নেতৃবৃন্দকে যখন তিনি এভাবে অ্যালার্ট করেন, প্রকারান্তরে এই কথাই বোঝাতে চান যে ভোট ছাড়া অন্য কোন প্রক্রিয়ায় আমাদের রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাওয়ার কোনো সুযোগ নেই। দ্যাট ইজ প্লেন এন্ড সিম্পল। এই প্লেন এন্ড সিম্পলের ক্ষেত্রে অনেকগুলো অংশীদার, আপনি যেমনটি বললেন, কদিন আগে গত শনিবারের মধ্যে আপনার সৌরদ্দি উদ্যানে একটা সমাবেশ হলো। 1 মিনিটে যদি শেষ করেন। আমি আগামী নির্বাচনকে সামনে রেখে অনেক রকমের হিসাব নিকাশ তো হবেই, এবং এই যার যা রাজনৈতিক অবস্থান থেকে সে তার দলের হিসাব করবে, বড় দল হিসেবে তার একটা হিসাব করবে। এমন তো হতে পারে যে বিএনপি চিন্তা করছে, যেটা বিএনপির অন্যতম পলিসি ছিল, যেটা 31 দফা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছিলেন,
যে আমরা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সুযোগ পেলে, রাষ্ট্রকে সেবা করার সুযোগ পেলে সমস্ত রাজনৈতিক দল এবং শক্তিদেরকে আমরা ইনভলভ করব। বিএনপি কিন্তু প্রথম দিকে বিএনপি কিন্তু জাতীয় সরকার করার কথা সুস্পষ্ট ভাবে বলেছে। বিএনপি আরেকটি কথা বলেছে, আপনি খেয়াল করে দেখুন, জাতীয় সংসদ কাজল ভাই, এই জাতীয় সরকারটা অনেকটা জাতীয়তাবাদী জাতীয় সরকার হবে, তাই তো? মানে আপনার যাকে পছন্দ তাকে আপনি নেবেন। আপনি তাই যদি হয়ে থাকে তাহলে কেন বিএনপি এককভাবে পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে কথা যাবে? বিএনপি তো দেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ, শিক্ষিত মানুষ, এই সমস্ত মানুষদেরকে ইনভলভ করানোর জন্য উচ্চ কক্ষের বিধান বিএনপি মেনে নিয়েছে। এবং বিএনপি নারীদেরকে ক্ষমতায়ন করার জন্য, সংসদে নারী আসন বাড়ানোর জন্য, কাজল ভাই এইটা আরেকদিন আপনি কেন্দ্রীয় সদস্য হিসেবে আমরা আরেকদিন আপনার কাছে স্পষ্ট শুনবো। আর্থিক স্বচ্ছতার প্রসঙ্গটা যদি আপনি একটু বলেন, যে আর্থিক স্বচ্ছতার জায়গাটা এই কাছে আমি আপনাকে বলি, আমি যতটুকু জানতে পার্টি হিসেবে পাটোয়ারি, আমি ইফ আই এম নট রং, যতটুকু আমার জানার মতে প্রত্যেকটা রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দলের প্রত্যেক বছরের আয় ব্যয়ের হিসেব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। আমার জানা মতে বিএনপি গত বছরের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনকে জমা দিয়েছে। আমার মনে হয় নির্বাচন কমিশনকে যদি আপনি প্রশ্ন করেন তারা কেন এই আয়ের ব্যয়ের হিসাবটা মানে উপস্থাপন করে নাই, তাহলে মানে তারা সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে। প্রত্যেকটি রাজনৈতিক নিবন্ধিত দলের আইনগতভাবে তাদের প্রত্যেক বছরের আয় ব্যয়ের হিসাব দিতে হয়, সেটা বিএনপি দিয়েছে। আমি সেই আয় ব্যয়ের হিসাব মোরলেস 98 সাল থেকে আমি পরীক্ষা করতেছি। সেই আয় ব্যয়ের হিসাবটা যতটুকু বাংলাদেশের নির্বাচন কমিশনের আরপিও অনুসারে যতটুকু দিতে হয় ততটুকু এটা পরিষ্কার না। যেমন আমি এখনো জানি না ওই এত হিসাব পড়ার পর যে আসলে বিএনপির নেতারা কি করেন, আমি বুঝি না। কিন্তু একটা ব্যবসা লিখে রাখেন কেন বিএনপির নেতারা, ধরুন আমি পেশাজীবী আইনজীবী, আমরা আইন পেশা করি, যিনি ডক্টর তিনি ডাক্তার ব্যবসা করেন, যিনি ব্যবসায়ী তিনি ব্যবসা করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেগম খালেদা জিয়া নিজে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বেতন পেয়েছেন, ভাতা পেয়েছেন, তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন, বেতন পেয়েছেন, ভাতা পেয়েছেন। তার বাড়ি আছে। বেগম খালেদা জিয়া গত 17 বছরে তার রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক, তার নিজের আয়, তার কি সন্তান আছে, সমস্ত কিছু আছে। বেগম খালেদা জিয়ার আয় অ্যাবসলিউটলি আমরা এই জিনিসগুলি জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া এই আরেকটা কথা বলি, আমি একটা কথা সময় নাই, খালেদা জিয়া তো বাংলাদেশের একজন আয়করদাতা। রাইট। আপনি যদি ওইভাবে বলেন তাহলে আপনি যদি কোনো কারণে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে যিনি আয়কর প্রদান করেন, তো তিনি তো তার আয়ের উৎস আয়কর বিভাগের কাছে সুস্পষ্টভাবে বলেছেন, এবং সেটা সেখানে সংরক্ষিত আছে। সুতরাং আইনি প্রক্রিয়ার মধ্যে ওইটা প্রিভিলেজ, যিনি ট্যাক্স দেন। নো, ইটস ওপেন। এটা ওপেন আপনি যখন নির্বাচনে দাঁড়াবেন তখন। আমি সেটাই বলছি, আমি কিন্তু বেগম খালেদা জিয়াকে নির্বাচন করেননি, তিনি তো প্রত্যেকটা নির্বাচন আমি গত 17 বছর করেন নাই, তো গত 17 বছর তো করেন নাই, সেই জন্য বলতেছি গত 17 বছর বেগম খালেদা জিয়াও করেন নাই, তারেক রহমান সাহেবও করেন নাই। বেগম খালেদা জিয়া বিগত 17 বছর যে ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। এই যে কাজল ভাই, আপনি কিন্তু আমাকে ট্রাবলে ফেলতেছেন। এখন বিএনপির লোকেরা আমাকে একটা এনটি বিএনপি কোয়া এখন একটা মানে আমি বলছি না, আমি বলছি বেগম খালেদা আপনি এখন আমাকে আমার মনে হয় যে আমার প্রশ্নটা আপনি বুঝতে পারছেন, যে এটা যদি মানুষের সামনে থাকে মানুষ এটা দেখে নেবে। আমরা একদম শেষ পর্যায়ে আছি। কাজল ভাই আপনার অনেক ধন্যবাদ। আমি একটু জনাব নাসির পাটোয়ারির কাছে 40 সেকেন্ডের জন্য যেতে চাই। জনাব নাসির পাটোয়ারি, এই আগামী নির্বাচনটা মানে এটা একটা মানে জ্যোতিষী ধরনের প্রশ্ন, কিন্তু আমি আপনার মানে আপনি তো আর সত্যি বলতে পারবেন না, কিন্তু আপনার গেস্টটা আমি শুনতে চাই যে আপনি মনে করেন কবে নির্বাচনটা হবে। কেউ বলেন ডিসেম্বরে হবে, সেটা থেকে অবশ্য সরে এখন ফেব্রুয়ারি আসছে, কেউ বলেন এপ্রিলে হবে, কেউ বলেন এপ্রিলে হবে না, তারপরে হবে। আপনার কাছে কি মনে হয়? এটা আপনার কাছে শেষ প্রশ্ন আমার, মানে জাস্ট তারিখটা মানে কেন মনে হয় সেটা আরেকদিন শুনবো। যদি কোনো বড় ঘটনা না করে ফেব্রুয়ারি ইলেকশন হয়ে যাবে, যদি বড় কোনো ঘটনা না ঘটে। এবং এখানে ওই যে জুলাই সনদের একটা বিষয় আছে, সেটা হয়তো বা বিএনপি ছাড় দিচ্ছে। লন্ডনের কথা হয়েছে, পার্সোনাল কথা কি হয়েছে এটা আমরা জানি না, তবে সেখানে দুইজনকে যেহেতু হাস্যোজ্জ্বল ছবিটা আমরা দেখেছিলাম, তাদের মনে হয়েছিল বোথ পার্টিজ আর কোঅপারেটিভ। ওই জায়গায় মনে হয়েছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, কোনো বড় ঘটনা না। ঠিক আছে, হোল্ড অন এ সেকেন্ড আমরা একটু বেশি কাজল আপনার কাছ থেকে একটু জানতে চাই জ্যোতিষী প্রশ্নটা। আপনার কাছে কি মনে হয় ফেব্রুয়ারি এপ্রিল তারপরে? না, আপনি কিন্তু খালেদ খেয়াল করে দেখবেন লন্ডনে বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে লিখিতভাবে স্টেটমেন্ট করে বলা হচ্ছে দুজন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আচ্ছা, তো আপনিও মনে করছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তাই তো?
আমি আমি এই কারণেই মনে করি যে বাংলাদেশের জুলাই আগস্টের গণ বিস্ফোরণের পরবর্তীতে এই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র দায়িত্ব পালন করছেন এবং তার কথার একটা মূল্য আছে। তিনি যেটা বলেছেন যে নির্বাচনটি হবে এবং সেটি ফেব্রুয়ারি পর্যন্ত লন্ডনে বসে যে যৌথ বিবৃতি, আমার মনে হয় জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি সেটার উপর আস্থা রাখতে চাই, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি মনে করি এর ব্যত্যয় ঘটার কোনো কারণ নেই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আজকের অনুষ্ঠানে আপনি শেষ কথা বলবেন, আপনি 2 সেকেন্ড না, আপনি 30 সেকেন্ড বলেন। এনসিপি নিবন্ধন চেয়েছে, সব জায়গায় আসলে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। নতুন রাজনৈতিক দল হিসেবে আপনি আমাদের অভিনন্দন জানবেন আপনার দলের পক্ষ থেকে, এবং নির্বাচনকে সামনে রেখে জনগণের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনি 30 সেকেন্ড বলেন, কিন্তু প্লিজ 30 সেকেন্ডই বলেন। আপনি 2 সেকেন্ড চাইছিলেন, 30 সেকেন্ড বলেন। প্রথমত লন্ডনে যে বৈঠকটা হয়েছিল বিএনপি এবং গভর্নমেন্টের যে বোথ পার্টি যেটা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম, এই ধরনের হয় নাই। ওইটার কারণে এটা বিএনপিও ভুল করেছে, সরকারও ভুল করেছে। ওইটার কারণে বাংলাদেশে যে পার্টিগুলো আছে তাদের নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে, একটু টানাপোড়েন পড়েছে। দুই পক্ষে লন্ডনে যে মিটিংটা করেছে নির্বাচনের সামনে রেখে এনসিপি ভোটারদের জন্য বা নতুন যারা আপনি দল হিসেবে মানে জনগণের উদ্দেশ্যে বলেন, আপনি আমার ধারণা এবারে জোক সেপার্ট, আপনি 30 সেকেন্ড বললেন জোক সেপার্ট, মানে এটা জোকটা একটু বলি। আমার ধারণা এনসিপি যদি কোনোদিন ক্ষমতায় আসে, আওয়ামী লীগের একটা কিন্তু বিএনপি মন্ত্রী থাকতো যার কাজ ছিল খালি বিএনপির সমালোচনা করা, বিএনপির এই করা। জনাব হাসান মাহমুদ এই দায়িত্ব পালন করছেন বেশ কিছুদিন নিষ্ঠার সাথে, হাসানুল হক ইনু কিছুদিন এই দায়িত্ব পালন করছেন। আমার ধারণা এনসিপি ক্ষমতায় আসলে আমার প্রিয় নাসিরউদ্দিন পাটোয়ারি হবেন বিএনপি মন্ত্রী, কারণ উনি সারাক্ষণ বিএনপি সমালোচনা করেন। আমি বিএনপি সমালোচনা না, আমি জাস্ট বলতে চাইতেছি ভোটারদের কাছে এনসিপি বা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি কি আহ্বান জানাবে, আপনি যদি 30 সেকেন্ড একটু বলেন। কারণ নতুন রাজনৈতিক দল হিসাবে আমাদের মনে হয় আমাদের সবার কর্তব্য এনসিপি। আমি ভবিষ্যতে হলে আমি বলি, আপনি যেটা বলেছেন, আমি ভবিষ্যতে আমার অনেক কাজ আছে, মেবি আই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ আমাদের ডিসিপ্লিনারি। সো আপনাকে আমি আগে একটা ইঙ্গিত দিতে পারি মানে আমি কি বলতে চাচ্ছি। আরেকটা যে বিষয়টা আপনি বলেছেন, আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমাদের যেমন ভোটার কেন্দ্রিক রাজনীতি রয়েছে, আমাদের দেশটা কিন্তু পরিবর্তন হয়নি। ফলত আমাদের ন্যাশন এবং স্টেটের জায়গায় আমরা মনে করি অনেক কাজ করতে হবে। শুধু যদি ভোট পেয়ে পার্লামেন্টে গিয়ে এলাকায় কোন জায়গায় কালভার্ট, ব্রিজ হয়েছে, দুর্নীতি, এই জায়গাটা থেকে বের হয়ে আমরা দেশটা পুনর্গঠনের কাজে, সেই জায়গায় যদি এনসিপির ঘরে একটি আসনও না আসে, আমরা এই লড়াইটা যদি চালিয়ে যাই, আমরা মনে করি যে আগামীতে আমরা সরকার গঠন করতে পারবো। এবং পিপল আমাদের কাছে ওই বিষয়টা এক্সপেক্ট করে বা আশা করে। আমরা মানুষের ওই আশার জন্য কাজ করে যাচ্ছি। পুরো বাংলাদেশের মানুষ, আপনারা যারা শুনছেন, বিএনপির লিডারশিপ নয়, যারা বিএনপির নেতা কর্মী, যারা আপনারা নিপীড়িত হয়েছিলেন, আপনাদের যাদেরকে আমরা মুক্ত করে দিয়েছি, লড়াই করে দিয়েছি, আপনাদেরকে আমরা পাশে চাই। জামাতের যারা বিভিন্ন নেতা কর্মী, জামাতের থাকবেন, এনসিপি বাংলাদেশে নতুন ভাবে নেতৃত্ব দিবে। আমাকে 1 মিনিট সময় দিবেন। না না কাজল ভাই, আর সময় নাই, কাজল ভাই আর সময় নাই, আমি 30 সেকেন্ড বলবো। আচ্ছা এনসিপির কাজল ভাই, আপনিও এনসিপিতে আসতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা আমি খালেদ, আমি শুধুমাত্র এতটুকু বলবো, জুলাই আগস্ট আন্দোলনের নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার যারা কমরেড যারা ছিল, তাদেরকে আমরা যে চোখে সাধারণ মানুষ সর্বজন গ্রহণযোগ্য দেখতাম, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু চিহ্নিত করতে হবে একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে। সুতরাং যে সার্বজনীন নেতা 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে তাদের ছিল সার্বজনীন নেতা, তারা এনসিপি রাজনৈতিক দল করার মাধ্যমে তারাও অন্যান্য অনেক ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা আজকে অনেকগুলি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলেছি। দর্শক, আমরা দুজনকে অনেকগুলি বিষয় প্রশ্ন করেছি, অনেক লম্বাও করেছি অনুষ্ঠানটা। দর্শকরা অনেক ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবারও দেখা আপনাদের সঙ্গে নিশ্চয়ই নতুন কোনো দিনে, সেই পর্যন্ত অনেক ধন্যবাদ।